এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আসন্ন যে গ্রুপ ডি যে পরীক্ষা, সেই গ্রুপ ডি পরীক্ষার যে সিরিজ আমাদের চ্যানেলে চলছে, তোমরা অলরেডি মক টেস্ট 4 পর্যন্ত দেখে নিয়েছো। আজকে চলো তোমরা আমার সাথেই করবে মক টেস্ট 5 বা সেট 5। খুব ভালো করে পড়াশোনা করো, মাঝে আর 2 থেকে 3টে দিন বাকি। খুব ভালো করে পড়াশোনা করো যাতে একটা সেট তুমি পাক্কা করতে পারো। পরীক্ষার কোশ্চেন খুব যে হাইফাই হবে এরকম ব্যাপার নয়, একটা মিডিয়াম লেভেল মেনেই হবে। গ্রুপ সির কোশ্চেন তোমরা দেখেছো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। একেবারে তোমাদের যে প্রিপারেশনটা রয়েছে সেই প্রিপারেশনটা জাস্ট শেষ মুহূর্তে আর একবার ঝালিয়ে নাও, আমাদের সাথে সাথে মক টেস্টগুলো দাও। কত নাম্বার পাচ্ছ তোমরা অনেকেই জানাচ্ছ, যারা জানাচ্ছ না তারা আর একটু প্রিপারেশনটা বাড়িয়ে নাও এই কদিনের মধ্যে, যাতে করে রবিবারের পরীক্ষা, আসন্ন যে রবিবার পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাটা তোমাদের খুব ভালো হয়। চলো বেশি কথা না বলে আমরা আগে তোমাদের প্রতিদিনের মতো সিলেবাসটা একটু দেখে নিই। যে গ্রুপ ডি সিলেবাসে যেটা যেটা রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 20, এরিথমেটিক 10 অ্যান্ড লজিক্যাল রিজনিং 10। তো আমাদের এই 40 মার্কসের কোয়েশ্চেন মধ্যে প্রত্যেকটা জিনিস কভার করা হবে অ্যাজ ইউজুয়াল, যেটা তোমরা জানো। ঠিক আছে, চলো আমরা আজকে তাহলে প্রথম জেনারেল অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি। তো জেনারেল অ্যাওয়ারনেসে প্রথম শুরু করার আগে তো তোমাদের একটু বলে দিই আগে যে আমাদের এখানে যে ডিজিটাল বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে তোমরা জয়েন হয়ে যেও। আর আমাদের এই যে ক্লাসটা হচ্ছে তার পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। যেটা আগেরগুলো যারা দেখোনি তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। ক্লিয়ার? চলো আমরা চলে আসছি এরপর আমাদের তোমরা দেখো যে আমাদের কোশ্চেন নাম্বার 1 বা আমরা 1 নম্বর কোশ্চেনে আসবো। আজকের কোশ্চেন কি কি আছে? তো 1 নম্বর কোশ্চেন যেটা আছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। দিল্লি, অমৃতসর, লাহোর নাকি চণ্ডীগড়, তাই তো? তো তোমরা জানো যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবে হয়েছিল, কিন্তু পার্টিকুলার আমি পাঞ্জাব না দিয়ে আমি জায়গাটার নাম বলতে বললাম। তো জানো পাঞ্জাবের যে অমৃতসর, সেই অমৃতসর শহরে বা অমৃতসরে হয়েছিল তোমার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? তো মনে রাখো, ডেট সমেত মনে রাখবে। কেন না, হতে পারে যদি তোমাদের একই সাল দিয়ে দিল, আলাদা আলাদা ডেট দিয়ে দিল, তখন প্রবলেম হয়ে যাবে। তো 13ই এপ্রিল 1919, 13ই এপ্রিল 1919 বৈশাখী পূর্ণিমার যে উৎসবের দিন, সেদিন হয়েছিল এটা জালিয়ানওয়ালাবাগের মতো হত্যাকাণ্ড। কেন হয়েছিল না, তার আগে রাওলাট অ্যাক্ট পাস করেছিল, যেটাকে কালা আইন বলে বা ব্ল্যাক অ্যাক্ট। সেই আইনের প্রতিবাদে ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুর, এই দুজন তোমার দুজন ভারতীয় মানে কি বলবো, স্বাধীনতা সংগ্রামী, তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তারই প্রতিবাদে একটা একবারে মানে শান্তিপূর্ণ মিছিল বা বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল এখানে অমৃতসরে। তো সেখানে ব্রিটিশরা নির্মমভাবে ওডায়ারের নেতৃত্বে, ব্রিটিশ যে ছিলেন তার নেতৃত্বে কিন্তু সেখানে গুলি চালানো হয়, বহু মানুষ, নিরীহ মানুষ মারা যায়। তো সেই হচ্ছে ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এবং যাকে কেন্দ্র করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি নাইট উপাধি ত্যাগও করে দিয়েছিলেন। একটা বিশাল ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা। তো এখানে ঘটনাটা ঘটেছিল কত? অমৃতসরে ঘটেছিল 13ই এপ্রিল 1919। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো লাহোর। যদি বলি লাহোর কেন বিখ্যাত না, লাহোর বিখ্যাত জানো যে আইএনসির একটা মিটিং হয়েছিল না, আইএনসির কবে 1929-এ আইএনসির একটা মিটিং হয়েছিল, যেখানে জওহরলাল নেহরু সভাপতি ছিলেন। ডিসিশন হয়েছিল যে 1930 সালে তোমরা মানে 1930 সালে পরাধীন ভারতে আমরা স্বাধীন ভারতের পতাকা তুলব। তো আইএনসির যে মিটিংটা হয়েছিল 1929, সেইটা একটা বিষয়, লাহোরে হয়েছিল, সেটা রাভি নদীর তীরে। আচ্ছা, চণ্ডীগড় ভারতের প্রথম পরিকল্পিত একটা শহর, পরিকল্পিত সুন্দরভাবে পরিকল্পনাযুক্ত একটা শহর। আর দিল্লি, সেটা হচ্ছে 1911 সালে দিল্লিতে তোমরা জানো যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার হয়েছিল। আগে রাজধানী ছিল কলকাতা, পরে দিল্লিতে ট্রান্সফার হয়েছিল। 4টে অপশানের মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আমি আলোচনা করে দিলাম, ইনফরমেশন দিয়ে দিলাম, প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করো। চলো আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি যে সাইলেন্ট ভ্যালি এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক যার মনে আসবে সে বলতে পারবে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তো জানো যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক নাকি উত্তরাখণ্ড? তো উত্তর যারা বি করেছো তারা একদম ঠিক করেছো, কেরালাতে আছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অপশান বি। আচ্ছা এবার দেখো যে যদি আমি তামিলনাড়ুতে কোনো ন্যাশনাল পার্কের নাম তোমাদের মনে পড়ছে? হ্যাঁ স্যার, সেটা হচ্ছে মুদুমালাই ন্যাশনাল পার্ক আছে, মুদুমালাই ন্যাশনাল পার্ক আছে। তারপর হচ্ছে গুন্ডি আছে, GUNDY ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, তাছাড়া তামিলনাড়ুতে তোমার দেখো ওখানে দেখো মুক্তার চাষ হয়, মুক্তার চাষ। তাছাড়া তামিলনাড়ু আর কিছু আছে? হ্যাঁ স্যার আছে, তামিলনাড়ু যেমন করমণ্ডল উপকূলের পাশে, তামিলনাড়ুর যে উপকূল সেটা করমণ্ডল উপকূল। ক্লিয়ার? তো এটা হয়ে গেল 4টে ইনফরমেশন এক্সট্রা তুমি এখান থেকে পেয়ে গেলে। আরও ইনফরমেশন তোমরা পড়তে থাকো। আচ্ছা, কর্ণাটকের বন্দিপুর ন্যাশনাল পার্কের মনে পড়ছে স্যার, বন্দিপুর ন্যাশনাল পার্ক। হ্যাঁ স্যার, তারপরে বন্দিপুর ন্যাশনাল পার্ক। কর্ণাটককে দেখো ব্যাঙ্গালোর যেটা আছে সেটা হচ্ছে সিলিকন ভ্যালি,
সিলিকন ভ্যালি, কর্ণাটকের ব্যাঙ্গালোরে সিলিকন ভ্যালি বলা হয়, এটা একটা আছে। আচ্ছা উত্তরাখণ্ডে আছে স্যার জিম করবেট, হ্যাঁ ঠিক, জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে। উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড কবে ভাগ হয়েছে স্যার? না উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড ভাগ হয়েছে 2000 সালে, ঠিক আছে। তো এক্সট্রা ইনফরমেশনগুলো বলে দিলাম। তো বাকি উত্তর কি হবে? অপশান বি, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। চলো আজকে 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? দেখো পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়, এটা তোমাদের দিয়েছে তাই তো। তো পশ্চিমবঙ্গ হবে না উত্তরপ্রদেশ, রাজস্থান না কেরালা? পশ্চিমবঙ্গ হবে না, তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়েছিল, প্রথম মানে স্বাধীনতার পর বলছি। তো সেখানে দেখো 2 অক্টোবর, অক্টোবরের 2 তারিখ 1959। আচ্ছা এখানে বলো তো এই যে অক্টোবরের 2 তারিখ কি ডে পালন করি আমরা? সেটা হচ্ছে নন ভায়োলেন্স ডে, অহিংস দিবস, তাই না? অহিংস দিবস মানে আমাদের যে মানে জাতির পিতা যে মহাত্মা গান্ধীর জন্মদিন, তো সেটা হচ্ছে 2 অক্টোবর নন ভায়োলেন্স ডে হিসেবে পালন করা হয়। চলো প্রশ্নে আসি, তাহলে রাজস্থান হবে যেখানে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং রাজস্থানের জায়গাটার নাম হচ্ছে NAGA নাগৌর, NAGAUR। এইখানে সর্বপ্রথম তোমার পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা বা পঞ্চায়েতে প্রবর্তিত হয়। তো রাজস্থানের নাগৌরে 2 অক্টোবর 1915 ভারতের মধ্যে প্রথম। ক্লিয়ার? আচ্ছা পশ্চিমবঙ্গে স্যার, পশ্চিমবঙ্গে অনেকটা পরে 1977-78 এই সময় করে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, পশ্চিমবঙ্গ অনেকটা পরে। আচ্ছা কেরালায় তো আমি বললাম জাস্ট আগে, কেরালা সম্পর্কে ইনফরমেশন বলে দিচ্ছি। আচ্ছা কেরালাকে আর একটা জিনিসও বলে, গডস গডস ওন কান্ট্রি, মানে উপনাম হিসেবে বলতে পারো গডস ওন কান্ট্রি, এটা হচ্ছে তোমার বলা হয়ে থাকে গডস ওন কান্ট্রি, সেটা হচ্ছে কেরালায় এটা বলা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা এবার ইউপি যদি বলো, ইউপিতে বিভিন্ন ধর্মীয় স্থান আছে, বিভিন্ন ধর্মীয় স্থান ইউপিতে রয়েছে। তার পাশাপাশি যদি ইউপি বলো, ইউপিতে 2026-এ মনে রেখো 2026-এর ফেব্রুয়ারিতে না খুব একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, কি জানো? না 2026-এ ইউপিতে ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর যে হাব, সেই সেমিকন্ডাক্টর হাব সেটা হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তো এইটা মনে রাখো, তাহলে উত্তর কি হবে? উত্তর সি। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। আজকে 4 নম্বর কোশ্চেনটা যদি দেখি, দেখো ডার্বি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? একটা খেলা রিলেটেড টার্ম, সেই শব্দটা কোন খেলার সাথে যুক্ত তোমাকে বলতে হবে। পোলো, ঘোড়দৌড়, দাবা নাকি টেনিস? দেখো একটা ছবি দেখা যাক, আগে ছবিটা দেখে নাও তারপরে বুঝবে। দেখো এই যে খেলাটা, তোমরা খেলাটার সঙ্গে পরিচিত কি? ছবিটা দেখে কি একটু মনে হচ্ছে যে পরিচিত? হ্যাঁ স্যার মনে হচ্ছে, এটা দেখেই মনে হচ্ছে স্যার হর্স রয়েছে আর তার উপর 2-1 ব্যক্তি আছে যাত্রী হিসাবে। তো হ্যাঁ ঠিক, তাহলে ঘোড়দৌড় বা হচ্ছে তোমার হর্স রেসিং, HORSE, হর্স রেসিং, ঠিক আছে। তো এই খেলাটা, তো এটা হচ্ছে এই খেলার সঙ্গে একটা টার্ম যুক্ত আছে, যেমন ডার্বি, যেমন ক্রিকেটেও বিভিন্ন টার্ম থাকে, LBW, হোয়াইট বল, এরকম সব থাকে না? তেমনি বিভিন্ন খেলার বিভিন্ন শব্দ যুক্ত আছে, তার মধ্যে ডার্বির সঙ্গে রিলেটেড টু কি? হর্স রেসিং। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো পোলো যদি বলি, পোলো খেলাটা একটু ভালো করে মনে রাখো, জেনারেলি পোলোতে তোমার 4 জন প্লেয়ার থাকে, কিন্তু যদি পোলোটা হয় ওয়াটার পোলো, মানে ওয়াটার পোলো যদি হয় তখন হবে 7 জন প্লেয়ার। পড়তে পারে, না পড়ার কিছু নেই, কারণ স্পোর্টস তোমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ গ্রুপ ডি সিলেবাসে রয়েছে। তো দেখো পোলো যদি খেলা হয় তখন 4 জন খেলে ওয়ান সাইড, আর যদি ওয়াটার পোলো হয় তাহলে কিন্তু 7 জন খেলে, এটা মনে রাখবে। আচ্ছা দাবার ক্ষেত্রে তোমরা দেখো তো 1/1 খেলে। আচ্ছা টেনিসের ক্ষেত্রেও সিঙ্গেল হয়, সিঙ্গেলের ক্ষেত্রে ডবলও হয়, দুটোই হয়ে থাকে টেনিসের ক্ষেত্রে। ক্লিয়ার? তো দাবার একজন বিশ্ববিখ্যাত প্লেয়ার, আমি আগের দিনও ক্লাসে বলেছিলাম যে বিশ্বনাথন আনন্দ স্যার দাবার জন্য বর্তমানে রয়েছেন, যেমন ধরুন ডি কুকেশ, তারপরে কোনেরু হাম্পি, এইসব ব্যক্তিরা উঠে আসছেন টেনিস খেলায়, মানে নাম, মানে বিশেষ করে হচ্ছে টেনিস খেলায় নাম করছেন, সরি দাবা খেলায় নাম করছেন। আর টেনিস খেলার জন্য অবভিয়াসলি তোমরা জানো যে সানিয়া মির্জা, তারপরে হচ্ছে মহেশ ভূপতি, এইসব ব্যক্তিরা টেনিস খেলার সঙ্গে যুক্ত আছে, মানে ভারতীয় হিসাবে বলছি তো যুক্ত আছে। ক্লিয়ার? বিশ্বের তো অনেক বড় বড় প্লেয়ার রয়েছেন। চলো তাহলে উত্তর বি। আমরা চলে যাই 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে না, বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? দেখো তোমাদের প্রশ্ন কিন্তু খুব যে হাই হবে এরকম নয়, এই ধরনের প্রশ্নগুলো আসবে, একটা মিডিয়াম লেভেল টাইপের আসবে, তোমরা শুধু মেনটেন করে মাথা ঠান্ডা করে সঠিক উত্তরটা দেবে। ক্লিয়ার? বর্তমানে সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে, অধিকার নয় কর্তব্য রয়েছে। তো উত্তর দেখো কোনটা হবে, তা উত্তর মৌলিক কর্তব্যের সংখ্যা বর্তমানে কটা হবে? 11টি। বর্তমানে 11টি রয়েছে। 10টি ছিল আগে, 10টি ছিল, কবে ছিল না 42 অ্যামেন্ডমেন্টে, 42 অ্যামেন্ডমেন্ট 1976-এ 10টা মৌলিক কর্তব্য ঢুকেছিল। পরে আরও একটা করা হয়েছিল যেটা হচ্ছে 86তম অ্যামেন্ডমেন্টে 2002-এ।
2002, যেখানে 6 থেকে 14 বছরের যে শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া, শিক্ষার অধিকার, সেই শিক্ষার যে সুযোগ দেওয়ার কেসটা ছিল, সেটা মিলিয়ে টোটাল হয়েছে 11টা। মনে রাখবে 11টা মৌলিক কর্তব্য স্টিল নাও, মানে এখন পর্যন্ত রয়েছে। আগে ছিল 10টা, যেটা 1976-তে ইনক্লুড হয়েছে, পরে 2002-এ আর একটা ইনক্লুড হয়ে এখন হয়েছে 11টা। ক্লিয়ার? আচ্ছা, বাকি 12 যে অপশানে সেটা বলি কি ছিল না, 12তে দেখো সংবিধানেরই যদি বলি তো 12টা বর্তমানে এখন তফসিল বা শিডিউল রয়েছে, তাই তো? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশান বি। চলো 6 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ শতাংশের বিচারে সর্বোচ্চ? খুব ভালো করে খেয়াল রাখবে, শতাংশের বিচারে বলেছে, মোট বনভূমির পরিমাণ বলেনি, শতাংশের বিচারে মানে পার্সেন্টেজে কোথায় সব থেকে বেশি পরিমাণে বনভূমি রয়েছে। মধ্যপ্রদেশ, মিজোরাম, পশ্চিমবঙ্গ, কেরালা। তোমরা প্রথমে চেষ্টা করো কোনটা হতে পারে, তোমরা কি মনে করছো? তো দেখো, তোমাদের যদি মনে হয় মিজোরাম, তাহলে তোমরা একদম ঠিক উত্তর। কারো যদি মনে হয় মধ্যপ্রদেশ, সে একবারে ভুল উত্তর দিচ্ছে। ক্লিয়ার? তো মিজোরাম হচ্ছে, মিজোরামে 85% বনভূমির পরিমাণ, 85% যদি আমি পার্সেন্টেজের হিসাবে দেখি। ক্লিয়ার? মধ্যপ্রদেশ তো কথা শুনেছি কোথাও জানো, হ্যাঁ শুনেছো, কিন্তু মধ্যপ্রদেশেই বলি আয়তনের হিসাবে বা পরিমাণের হিসাবে, আয়তনের হিসাবে সব থেকে বেশি পরিমাণ যেটা রয়েছে বনভূমি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, কিন্তু পার্সেন্টেজ বললে সেটা হচ্ছে মিজোরাম। ক্লিয়ার? আচ্ছা, পার্সেন্টেজ বললে যদি সেকেন্ড পজিশন কোনোদিন জিজ্ঞেস করে ফেলে সেকেন্ড, তাহলে মনে রাখবে সেটা অরুণাচল প্রদেশ। ঠিক আছে? অরুণাচল প্রদেশ, অরুণাচল, আবার এটা অন্ধ্রপ্রদেশ ভাববে হয়তো, অরুণাচল প্রদেশ সেকেন্ড পজিশনে পার্সেন্টেজের ভিত্তিতে। ক্লিয়ার? তাহলে ওভারঅল যদি বলে বনভূমির পরিমাণ বেশি হলে মধ্যপ্রদেশ, শতাংশের বিচারে হলে মিজোরাম, শতাংশের বিচারে সেকেন্ড হলে কে হবে না, তোমার অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? কেরালা সম্পর্কে অলরেডি ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। চলো আজকের 7 নম্বর কোয়েশ্চেনে আসি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়? ভূগোলের কোশ্চেন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি কোচবিহার? দেখো এই 4টি অপশনের মধ্যে যেখানে যখন আমাদের স্টুডেন্টরা থাকো, তারা নিশ্চয়ই উত্তরটা যেটা হবে সেটা নিশ্চয়ই তোমরা নিজেরা মনে মনে ভেবে নিয়েছো। ঠিক একদম। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে কি হবে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে অনেক স্টুডেন্টরাই দেখো, তোমরা রিপ্লাইও করো, আমাদের খুব ভালো লাগে। তো আলিপুরদুয়ারে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। এবার আলিপুরদুয়ারের মধ্যে স্পেসিফিক জায়গা যদি বলি, তাহলে কি হয় স্যার? বক্সা ডুয়ার্স। বক্সা ডুয়ার্স এই জায়গায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, তাই তো? অ্যাপ্রক্সিমেটলি 500 সেন্টিমিটার, মানে গড়ে বার্ষিক গড়ে তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 500 সেন্টিমিটার সব থেকে বেশি বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে, আলিপুরদুয়ারে। ক্লিয়ার? তাহলে স্যার কম কোথায় হয় এটাও তো জানা দরকার। একদম কম জানবে যে বীরভূম। বীরভূমের যে জায়গাটার নাম সেটা হচ্ছে ময়ূরেশ্বর। এখান থেকেও অনেকে দেখো, তোমরা রিপ্লাইও করো, দেখেছি। বীরভূমের ময়ূরেশ্বর এই জায়গায় সব থেকে কম বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের মধ্যে, অ্যাপ্রক্সিমেটলি 95 সেন্টিমিটার, যেটা হচ্ছে বার্ষিক গড় যা 95 সেন্টিমিটার। তাহলে কম কোথায় হলো? বীরভূমের ময়ূরেশ্বর। বেশি কোথায় হলো? বক্সা ডুয়ার্স, আলিপুরদুয়ার। কত কত? একটা বললাম 500 সেন্টিমিটার, আর একটা বললাম 95 সেন্টিমিটার। দুটোই ইম্পর্টেন্ট, কোনটা পড়বে, যেটা পড়বে সেটা ঠিক করবে তোমরা। ক্লিয়ার? এবার দেখো জলপাইগুড়ি দিকে চা বাগান টাকা বাগান রয়েছে, অনেকে জলপাইগুড়ি থেকে কমেন্ট করো, দেখেছি, বা জানাও তোমাদের রিপ্লাই। ঠিক আছে? আর দার্জিলিং আর কোচবিহার, দার্জিলিং কোচবিহার, এখান থেকেও অনেকেই তোমরা ভিডিও দেখো এবং রিপ্লাই করে, আমাদের ভালো লাগে। চলো উত্তর হচ্ছে অপশান বি হবে। ওকে, চলো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলছে, যে শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব কে প্রবর্তন করেছিলেন? আমি যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি বসন্ত উৎসব বা ওই সময়কালই চলছে। ঠিক আছে? তো সেই বসন্ত উৎসব, সেই সময়ে বসন্ত উৎসব কে শান্তিনিকেতনে চালু করেছিলেন? এখানে উত্তর কি হবে না, সবাই জানো উত্তর কি হবে। এই দুটোর মধ্যে একটু কনফিউশন হতে পারে। উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের উদ্বোধন বা প্রবর্তন করেছিলেন। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম যদি একটু বলি, তিনি হচ্ছেন যে ব্রাহ্ম সমাজ, তোমরা পড়েছো ইতিহাসে, তো ব্রাহ্ম সমাজের একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন ইনি। ঠিক আছে? তো উত্তর এই হিসাবে। আর গগনেন্দ্রনাথ ঠাকুর তুমি জানো যে তখনকার দিনে যে ঔপনিবেশিক যে আমাদের সাম্রাজ্য ছিল, যে তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ইনি ব্যঙ্গচিত্র আঁকতেন। ক্লিয়ার? গগনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি। তাহলে উত্তর হবে কি? অপশান এ। আচ্ছা চলো 9 নম্বর কোশ্চেনে আসি, যে ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা বেচাকে কি বলে? এর থেকে সোজা কোশ্চেন আর কিছু হতে পারে? তোমরা সবাই এটা জানো যে এটা ইন্টারনেটের মাধ্যমে কেনা বেচা। কম্পিউটারে কোশ্চেন দিয়েছি, তো ই লার্নিং, ই কমার্স, ইমেল নাকি ই ব্যাংকিং? তাহলে ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা জিনিসপত্র কিনি, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কিনে থাকি, তো জিনিসপত্র অর্ডার দিই, তো সেটাকে কি বলে? ওই জিনিসটা সেই কি বলে, কেনা বেচাকে কি বলে সেটা বলছে ই কমার্স এটা। আচ্ছা ই লার্নিং কি না? ই লার্নিং তোমরা জানো যে ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন এই যে ধরো ইন্টারনেটের মাধ্যমে এই যে তোমরা ইউটিউবে ভিডিও দেখছো, মানে দূরে বসে তুমি ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করছো,
শিক্ষা নিচ্ছ, যোগাযোগের মাধ্যম তৈরি করছো, সেটা হচ্ছে বা শিখছো কোনো কিছু জিনিস, সেটা হচ্ছে ই লার্নিং। ক্লিয়ার? ইমেল তো জানো, আর ই ব্যাংকিং, ই ব্যাংকিং এটা হচ্ছে তোমার ব্যাংকিং পরিষেবার ই ব্যাংকিং। ক্লিয়ার? তো এখানে দেখো ইন্টারনেটের মাধ্যমে, তাহলে উত্তর হচ্ছে এখানে কি অপশান বি। চলো নেক্সট। আজকে 10 নম্বর কোশ্চেন কি বলছে, ইতিহাসের কোশ্চেন। বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন? বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো কে রচনা করবেন? অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র না হর্ষবর্ধন? চারটে অপশন তোমাদের দেওয়া আছে। তো তোমরা জানো যে বুদ্ধচরিত যে গ্রন্থটা রচনা করেছিলেন তিনি হচ্ছেন কে? অশ্বঘোষ। অশ্বঘোষ কার সময় ছিলেন? না কুষাণ যুগে। কুষাণ যুগে, মানে কুষাণ যুগে কে ছিলেন? না কনিষ্ক। কুষাণ যুগের সর্বশ্রেষ্ঠ সম্রাট তো কনিষ্ক, তা কনিষ্কের রাজসভায় ছিলেন হচ্ছে অশ্বঘোষ। ক্লিয়ার? সভাকবিও ছিলেন তিনি অবশ্য, সভাকবি। ঠিক আছে, সভাকবি মানে দার্শনিক স্কলার ব্যক্তি ছিলেন। আচ্ছা, অশ্বঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত, তোমাদের মনে রাখতে হবে। পাশাপাশি অন্য অপশান দেখি, হর্ষবর্ধনকে যদি দেখি, দেখো পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন, পুষ্যভূতি, ইনি নিজেই কবি ছিলেন, লেখক ছিলেন। এনার লেখা যে নাটক নাগানন্দা, রত্নাবলী, প্রিয়দর্শিকা, ভালো করে মনে রাখবে হর্ষবর্ধনের লেখা নাগানন্দা, রত্নাবলী, প্রিয়দর্শিকা, তিনটে নাটকের নাম। ক্লিয়ার? আচ্ছা, এবার নাগার্জুন আর বসুমিত্রের কথায় আসি। এনারা দুজনেই কিন্তু কনিষ্কের সময়ে ছিলেন, কনিষ্কের সময়ে ছিলেন। বসুমিত্রর নামে যদি বলি, বসুমিত্রর সময় তোমরা দেখেছো যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, যে 4 নম্বর বৌদ্ধ সম্মেলন, সেই 4 নম্বর বৌদ্ধ সম্মেলনে ইনি কিন্তু সভাপতি ছিলেন। কে? বসুমিত্র। আর নাগার্জুন ইনিও কনিষ্কের সময় ছিলেন, তবে বলা হয় নাকি সাতবাহন বংশের যে রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী, তার নাকি তিনি সেই সময় বন্ধু ছিলেন আর সেই সমসাময়িক ছিলেন। তো যাই হোক, ইতিহাস বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বলে, মানে একটু ওই ব্যাপারে কনফিউশন রয়েছে। তবে কনিষ্কের সময় ছিলেন বলে অনেকে মানেন, আবার সাতবাহন বংশের রাজা যজ্ঞশ্রী সাতকর্ণীর সময় ছিলেন বলেই অনেকে মানেন। ক্লিয়ার? তো যাই হোক, এনার যে একটা দার্শনিক যে মতবাদ তোমরা জানো, সেটা হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষা নয় কিন্তু, একটা দার্শনিক যে মতবাদ তার নাম হচ্ছে মাধ্যমিক, এটাও কিন্তু পরীক্ষায় আসে নাগার্জুনের। ক্লিয়ার? তাহলে নাগার্জুন বলে দিলাম, বসুমিত্র বলে দিলাম, হর্ষবর্ধন, আর উত্তর কি বললাম? অশ্বঘোষ। প্রত্যেকটা ইনফরমেশন বলে দিচ্ছি, প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে। চলো 11 নম্বর কোশ্চেন কি আসছে দেখো। সোজা কোশ্চেন আসবে, খুব একটা টাফ কোশ্চেন আসবে না তোমাদের মনে হয়, মানে আমরা আমাদের দিক থেকে সেটাই প্রেডিক্ট করছি। 11 নম্বর কোশ্চেন দেখো, এটা খেলা নিয়ে একটা কোশ্চেন রেখেছি। 2026 সালের পুরুষদের টি-20 বিশ্বকাপ, যে ওয়ার্ল্ড কাপ 2026 সালে এখন চলছে, মানে যেদিন আমি ভিডিও রেকর্ড করছি সেই দিন সেমিফাইনালও আছে ইন্ডিয়ার সঙ্গে, সেমিফাইনাল ইংল্যান্ডের। ক্লিয়ার? তো সেটা দেখো কোন দুটো দেশ মিলে আয়োজিত হবে, হবে নয় এখন চলছে আর কি। তো 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই টি-20 পুরুষদের ওয়ার্ল্ড কাপ কোন দুটো দেশ আয়োজন করছে? চারটে অপশান। যারা খেলা একদম দেখো না তাদের ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায় এই ধরনের কোশ্চেন, যারা খেলা ফলো করো তারা তো বলেই দেবে যে 2026 সালে ভারত আর শ্রীলঙ্কায় দুটি দেশ মিলে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ পুরুষদের আয়োজন করেছে। ক্লিয়ার? 2024 সালে টি-20 আয়োজন করেছিল এই দুটো দেশ, যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। 24 সালে যেখানে ইন্ডিয়া উইনার হয়েছিল, তো এই দুটো দেশ আয়োজন করেছিল। ক্লিয়ার? চলো আমরা চলে আসি এরপর 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে ইনোভেশন থেকে দিয়েছি। কেন স্যার ইনোভেশন তো সিলেবাসে নেই? হ্যাঁ, গ্রুপ সি সিলেবাসে ছিল, গ্রুপ ডি সিলেবাসে নেই। কিন্তু ধরো গ্রুপ সি সিলেবাসের কোনো টপিক থেকে এখান থেকে দিয়ে দিল, তুমি কিছু করতে পারবে না, আর সেখানে তোমাকে তো উত্তরটা দিয়ে আসতে হবে। যদি জানা থাকে, না জানা থাকলে তোমাকে মানে কি বলে, তুমি ভুল মার্কস করে, ভুল মানে হয় নাম্বার পাবে না, নয় ভুল দাগ দিয়ে আসবে। তো সেই জন্য ইনোভেশন থেকে রেখেছি, পড়ে রাখো যদি পড়ে যায়। তো টেলিফোনকে আবিষ্কার করেছিলেন, আবিষ্কর্তা হিসাবে রেখেছি। দেখো কে আবিষ্কার করেছিলেন, চারটি অপশন তোমরা পড়ে নাও একবার, কি হবে বলে মনে হচ্ছে। তো টেলিফোন যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। ইনি হচ্ছেন টেলিফোন আবিষ্কার করেছিলেন, টেলিফোন। ক্লিয়ার? বাকিগুলো যদি আমরা দেখি, দেখো টমাস এডিসন, যেটা থমাস এডিসন, ইনি হচ্ছেন বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক যে আমাদের বাল্ব আছে তা আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? স্যামুয়েল মোর্স কি আবিষ্কার করেছিলেন? ইনি হচ্ছেন টেলিগ্রাফ, টেলিগ্রাফ, ইনি টেলিগ্রাফ আবিষ্কার করেছেন। আর মার্কনি যেখানে সাহেব আছেন জানবে বেতার বা হচ্ছে রেডিও বলতে পারো। ঠিক আছে? তো এই আবিষ্কারকগুলো প্রত্যেকটা আবিষ্কারকের আমি বলে দিলাম স্পেশাল তাদের যে আবিষ্কারটা সেটা মনে রেখো। ক্লিয়ার? উত্তর হবে অপশান এ। চলো 12 নম্বরের পর এবার 13 নম্বর কোশ্চেন আসি, যে পশ্চিমবঙ্গ সরকারের কর্মশ্রী প্রকল্প। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো স্যার প্রকল্প নিয়ে কোশ্চেন দিচ্ছি, একটা করে সেটে একটা করে দুটো করে কোশ্চেন দিচ্ছি। প্রকল্প তোমাদের খুব পছন্দের প্রকল্পটা, জানি যে প্রকল্প জিনিসটা এখানে তার প্রধান উদ্দেশ্য কি, যেটা প্রকল্পটার নাম হচ্ছে কর্মসাথী, কর্মসাথী নয় কর্মশ্রী প্রকল্প। ঠিক আছে? মানে যুবসাথী নয় আর কি, কর্মশ্রী প্রকল্প। ঠিক আছে? তো যুবসাথী খুব নাম করেছে প্রকল্প হিসাবে, যারা পশ্চিমবঙ্গের অধিবাসী তোমরা যারা ভিডিও দেখছো জানো। তো এটাও একটা সেরকমই একটা প্রকল্প, কিন্তু এটা কাদের জন্য একটু দেখো, চারটে প্রকল্প ABCD চারটে দেওয়া আছে। দেখো কাদের জন্য কর্মশ্রী প্রকল্পটা, না এখানে মনে রাখবে যে যারা জব কার্ড হোল্ডার,
যারা জব কার্ড হোল্ডার তাদেরকে বছরে 50 দিন কাজের একটা গ্যারান্টি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। কেন স্যার? সেন্ট্রাল গভর্নমেন্ট তো 100 দিনের কাজ, তো তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে 100 দিনের কাজের টাকা পয়সা নিয়ে একটা বিভ্রাট রয়েছে, তার এখনো সলিউশন হয়নি, যার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজে থেকে মানবিক হয়ে তারা বলেছে যে বছরে 50 দিনে তারা জব কার্ড হোল্ডার যারা আছে তাদেরকে পয়সা দেওয়া হবে, তারা নিজেরা পে করবে। ক্লিয়ার? এটাও একটা সরকারের প্রকল্প এটা, তো সেই প্রকল্পের মাধ্যমে তারা জব কার্ড হোল্ডারদের টাকা দেবে। কমসে কম বছরে 365 দিনের মধ্যে 50 দিন কাজের গ্যারান্টি ভাই সরকার দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, তো সেই জন্য এটা কর্মশ্রী প্রকল্প। ক্লিয়ার? মনে রাখবে একটু ভালো করে। চলো আজকে 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে কোন ফাইল ফরম্যাটটি সাধারণত ছবি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় না। এই নাটা ভালো করে পড়বে, কিন্তু নাটা যদি ভুল করে পড়বে না তাহলে গেল আর কি, 1 নাম্বার চলে গেল। তো দেখো যে ইমেজ সংরক্ষণ জন্য ব্যবহৃত হয় না, দেখো 4টে অপশন তোমাদের, দেখো 4টে অপশনের মধ্যে আছে, তুমি বলো যদি অপশন এলিমিনেট করো তো কি উত্তর হবে? স্যার এটা উত্তর হবে একদম MP3। তো MP3 তোমরা জানো যে গানের জন্য, তো MP3 সব থাকে, তো এটা হবে। তো বাকিগুলো তোমার জানার দরকারই নেই যে কোনটা হয় না বলেছে, তাহলে কি হবে? অপশন বি হবে। বাকি JPEG বা PNG GIF ফরম্যাট সব ছবি সংরক্ষণের একটা ফরম্যাট। ক্লিয়ার? তো সেটা হচ্ছে না। একটা জিনিস ভালো করে মনে রাখবে, যে JPEG এটা আছে না, এর ফুল ফর্মটা একটু পড়ে যাবে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, এটা বলে রাখবে। এটা হতে পারে ফুল ফর্ম দিয়ে দিতে পারে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপস। আচ্ছা চলো 15 নম্বর কোশ্চেনে আসি, একটু ইতিহাসের কোশ্চেন। দিল্লির সুলতানি আমলের কোন শাসককে বিপরীত বৈপরীত্যের মিশ্রণ বা মিক্সচার অফ অপোজিটস বলা হয়? তার মানে সুলতানি শাসনের আমলে কাকে মিক্সচার অফ অপোজিট বলা হয়? 4টে অপশন তোমাদের জন্য রয়েছে, দেখো গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, নাকি ফিরোজ শাহ তুগলক। দেখো বিপরীত বৈপরীত্য, আচ্ছা ইতিহাসে তোমরা শুনে থাকবে না পাগলা রাজা, শুনেছো নিশ্চয়ই। তো পাগলা রাজা, যে পাগল রাজা, তো তার মধ্যে পাগলা রাজা যাকে বলা হয়, তো তার মধ্যেই এই ধরনের এই বিপরীত যে বৈপরীত্য বা বৈশিষ্ট্যের মিশ্রণ সেটা দেখা যেত। তা উত্তর কি হবে বলিয়ে দিলাম, হিন্টস দিয়ে দিলাম, মোহাম্মদ বিন তুগলক। স্যার কেন বলা হয় না, কেন বলা হয় বলে দিই, কারণ এই ব্যক্তিটা গণিত, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞান স্কলার ব্যক্তি ছিলেন, মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন, কিন্তু তার যে বাস্তবে ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা সেটা খুব মানে ভুলভাল ছিল আর কি। মানে বলবো ভুলভাল বলতে বাস্তবসম্মত ছিল না, ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা বাস্তবসম্মত ছিল। তার জ্ঞান প্রচুর ছিল, তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু বাস্তব অনুসারে যে ডিসিশন নেওয়ার ক্ষমতা বহুবার ইনি কিন্তু সেক্ষেত্রে এর মধ্যে নানান রকম প্রবলেম দেখা গেছে, বা বাস্তববাদী অতটা ছিলেন না। ক্লিয়ার? তো সেই জন্য তার জ্ঞানের সঙ্গে তার ডিসিশন নেওয়ার একটা বৈপরীত্য পাওয়া যাচ্ছে, সেই জন্য তার এই টাইটেলটা দেওয়া হয়েছে তাকে পাগলা রাজা। এমনকি তিনি রাজধানী ট্রান্সফার নিয়ে একটা ক্যাওস হয়েছিল, তো সেই জন্য এখানে বলা হয় এইসবের জন্য ঐতিহাসিকরা তাকে এটা তোমার আখ্যা দিয়েছেন আর কি। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো গিয়াসউদ্দিন বলবন। তো বলবন জানো যে দাস বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন, যিনি সিজদা এবং পাইবস, সিজদা পাইবস যে নীতি বা সিজদা পাইবস এই দুটো সিস্টেম চালু করেছিল। আচ্ছা আলাউদ্দিন খলজি, খলজি বংশের শক্তিশালী একজন রাজা। ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবর বলা হয়, সুলতানি যুগের আকবর, সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? ফিরোজ শাহ তুগলককে। কেন না, ইনি তার আগে যে প্রচলিত বহু কর তিনি উইথড্র করে নিয়েছিলেন। ক্লিয়ার? মানে প্রজাদের অনেকটা স্বস্তি দিয়েছিলেন, তো সুলতানি যুগের আকবরও তাকে বলা হয়, এই টাইটেলগুলো তাকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? উত্তর হচ্ছে অপশান বি। চলো নেক্সট আজকে 16 নম্বর কোশ্চেনে আসি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা কোনটি? ভূগোলের কোশ্চেন। তো পৃথিবীর বৃহত্তম ডেল্টা কোনটি? বহু পুরানো কোশ্চেন, বহু কমন কোশ্চেন। সেটা কি না, সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডেল্টা বা দ্বীপ। ঠিক আছে? বাকি দেখো অ্যামাজন, অ্যামাজন বললে তোমার অ্যামাজনের জঙ্গল পড়ে না, তো অ্যামাজনের জঙ্গলের প্রায় 60% কার দখলে? ব্রাজিলের দখলে। ঠিক আছে? ব্রাজিলের দখলে। আচ্ছা নীল নদ, এটা হচ্ছে তোমার আফ্রিকান কন্টিনেন্টে পড়বে, যে মিশরের কায়রোর উত্তর সাইড থেকে ওই দিকটা হবে নীল নদ। আর মিসিসিপি মিসৌরি, যেটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা, যেখানে হচ্ছে পাখির পায়ের মতো, এটা দেখতে অনেকটা পাখির যে পায়ের যে আঙুলগুলো দেখেছো না যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেইভাবে মিসিসিপি ওটা দেখতে ওরকম টাইপের। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? গঙ্গা ব্রহ্মপুত্র। একটু ছবি দেখো তোমাদের, দেখো ছবিটা একটু দেখে নাও, গঙ্গা ব্রহ্মপুত্রের যে দ্বীপের যেটা, দেখো এখানে দেখো ছবিটা একটু দেখে নাও, যে ছবিটার মধ্যে দেখো এই যে গ্যাঞ্জেস আর গঙ্গা আর ব্রহ্মপুত্রের যে মেঘনা ডেল্টা, এই ডেল্টার অংশটা ছবির মাধ্যমে ভারত এদিকে, বাংলাদেশ ওই সাইডে, ওই মধ্যেকার। আশা করি ম্যাপ দেখে বুঝতে পারছো। চলো আমরা চলে আসি এরপরে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন যদি আসি,
দেখো 17 নম্বর কোশ্চেনে কি আছে, যে ভারতের কোন রাজ্যটি তিন দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত বা বাংলাদেশ দ্বারা বেষ্টিত? কোন রাজ্যটা তিন দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত বা বাংলাদেশ দ্বারা বেষ্টিত? একটু ভালো করে দেখো কোনটি হবে, একটু ম্যাপকে মনে করো, ম্যাপে মনে করলে বুঝতে পারবে। মেঘালয়, পশ্চিমবঙ্গ, মিজোরাম নাকি ত্রিপুরা? দেখো ভারতের মধ্যে ত্রিপুরা এমন একটা রাজ্য যার তিন দিকটাই বাংলাদেশ দিয়ে ঘেরা। যদি ছবি থাকে আমি ছবি দেখাতে বলবো, তো যদি ছবি থাকে দেখো ছবিটার মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ছবিটার মাধ্যমে এই দেখো এখানটা হচ্ছে বাংলাদেশ, যে এই যে বাংলাদেশ এখানটা পড়ছে। আচ্ছা এইখানটা হচ্ছে তোমার ত্রিপুরা। তো বাংলাদেশ দেখো সাদা অংশটা হচ্ছে বাংলাদেশ। তো দেখো এটা যদি ত্রিপুরা হয় তো এর উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক পুরো তিনটে দিকই তোমার কি বাংলাদেশ দিয়ে ঘেরা। তো সেই জন্য বলা হচ্ছে যে তিন দিক বাংলাদেশ দিয়ে ঘেরা সেটা হচ্ছে একমাত্র রাজ্য, সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার একটা বিখ্যাত পূজা হয়, সেটা হচ্ছে খরচি পূজা। খরচি পূজা, এটাও মনে রেখে একটু কালচারের কোশ্চেনের মধ্যে আসতে পারে। মিজোরামে একটা বিখ্যাত পূজা হয়, সেটা হচ্ছে মানে ফেস্টিভ্যাল চাপচারকুট। চাপচারকুট, এটা মনে রেখে একটু, ক্লিয়ার। আর পশ্চিমবঙ্গ তো প্রচুর ফেস্টিভ্যাল হয়, ওটার বলার দরকার নেই। আচ্ছা মেঘালয়ের ওই সাইডেও তোমার একটা ফেস্টিভ্যাল হয়। মেঘালয় তোমার ধরো শিলং, মেঘালয় ক্যাপিটাল হচ্ছে শিলং। মেঘের আলয়, তাই তো, মেঘালয় হচ্ছে মেঘের আলয়, ক্লিয়ার। তো এটা হচ্ছে মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং, মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো উত্তর হচ্ছে ডি, ছবিটাও দেখিয়ে দিয়েছি। চলো 18 নম্বর কোয়েশ্চেন আজকে। 2025 সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা কোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? যারা খেলাধুলার খবর রাখো তারা জানো যে টেস্টের যে চ্যাম্পিয়নশিপ হয় 2023 টু 2025-এর যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে দক্ষিণ আফ্রিকা জিতেছিল কোন দলকে হারিয়ে? ঠিক আছে, তাহলে উত্তর এখানে হবে প্রথমবার জিতেছে দক্ষিণ আফ্রিকা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে 2025-এ। খেলাটা হয়েছিল কোথায়? লর্ডস যে গ্রাউন্ডে আছে, লর্ডস গ্রাউন্ডে হয়েছিল খেলাটা, যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ লাভ করেছে, বা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছে। এর আগে নিউজিল্যান্ড একবার হয়েছে, চ্যাম্পিয়নশিপ জিতেছে, ক্লিয়ার। চলো পরের কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে 2026-এর যে কমনওয়েলথ গেমস এর ভেন্যু কোনটি? তা কমনওয়েলথ গেমস কারা খেলে গো, বা কমনওয়েলথ গেমস কত বছর ছাড়া ছাড়া হয়? মনে রাখবে কমনওয়েলথ গেমস হচ্ছে 4 বছর ছাড়া ছাড়া, অ্যাজ ইউজুয়াল যেমন অলিম্পিক গেম 4 বছর ছাড়া ছাড়া হয়, ক্লিয়ার। তো কমনওয়েলথ গেমস বলতে কারা, কমনওয়েলথ নেশন কারা, এটা মনে রাখতে হবে আগে। দেখো কমনওয়েলথ নেশন সেগুলো কি বলা হয়, কমনওয়েলথ অফ নেশন মানে যে দেশগুলো কোনো না কোনো সময় একবার ব্রিটিশদের আন্ডারে ছিল বা ব্রিটিশদের কলোনি ছিল, সেই দেশগুলোকে নিয়েই তোমার গেমসটার আয়োজন করা হয়ে থাকে। 4 বছর ছাড়া ছাড়া গেমস হলো হয়, এখন অবশ্য সেগুলো না, এখন সবাই বেশিরভাগই স্বাধীন হয়ে গেছে। তো সেই যে ব্রিটিশদের কলোনি বা ব্রিটিশদের একবার আন্ডারে ছিল, সেই দেশগুলোই হচ্ছে কমনওয়েলথ নেশন, তো তাদের নিয়েই কমনওয়েলথ গেমসটা হয়। তো 2026-এ তার ভেন্যু কোথায়? তো মনে রাখবে 2026-এর ভেন্যু হচ্ছে গ্লাসগো, স্কটল্যান্ডে। এটা সম্ভবত আগস্টে হবে, 2026-এর আগস্টে হবে। তো গ্লাসগো স্কটল্যান্ডে হচ্ছে এবারের ভেন্যু 2026-এর কমনওয়েলথ গেমসের। 56টা দেশ, 56টা রাষ্ট্র এখন অংশগ্রহণ করছে বর্তমানে। 56টা রাষ্ট্রে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে, খুব প্রেস্টিজিয়াস একটা গেম কিন্তু, ক্লিয়ার। বাকি মেলবোর্ন, অস্ট্রেলিয়া কোনোটাই এখানে হবে না। চলো নেক্সট আজকের লাস্ট কোয়েশ্চেন, মানে মক টেস্ট নাম্বার 5-এর লাস্ট কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের। আচ্ছা চলো, যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? কোয়ালিটি থেকে কোয়েশ্চেন রেখেছি, রাজ্যসভার যে মেয়াদ, সদস্যদের যে মেয়াদ, সেটা কত বছর? ক্লিয়ার। তাহলে উত্তর কি হবে? 6 বছর, 5 বছর, 4 বছর, নাকি স্থায়ী কোনো নির্দিষ্ট মেয়াদ নেই? একটু কনফিউজিং হয়ে যেতে পারো, কি কনফিউজিং হয়ে যাবে সেটা আমি বলে দেবো, কিন্তু উত্তরটা কি আগে, তার আগে মনে রাখবে রাজ্যসভায় যারা মেম্বার হয় তাদের যে কার্যকাল তাদের হচ্ছে 6 বছর। স্থায়ীটা স্যার যেন কোথায় পড়েছিলে বলছি, কি বলতো, যে রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী কক্ষ, লোকসভা স্থায়ী কক্ষ নয়। কেন না, লোকসভার ক্ষেত্রে কি হয়, ধরো একটা পার্টি রয়েছে 5 বছর চালাচ্ছে, লোকসভাতে আছে তারা, আবার ধরো পার্টি চেঞ্জ হয়ে গেল, নতুন করে আবার লোকসভা গঠিত হলো, তো লোকসভা তো অস্থায়ী, কিন্তু রাজ্যসভাটা হচ্ছে স্থায়ী, কারণ মেম্বারদের কর্মকাল হচ্ছে 6 বছর। 6 বছর পর আবার নতুন করে মেম্বার ইনডাইরেক্টলি আসবে। রাজ্যসভার যারা মেম্বার আছে তাদের ডাইরেক্ট ভোটে আসে না, অপ্রত্যক্ষ ভোটে আসে। তো সেই জন্য এর 6 বছর এবং এটা হচ্ছে স্থায়ী, কিন্তু মেম্বারদের কার্যকাল বলেছে, তো তো প্রত্যেকটা মেম্বারের কার্যকালই হচ্ছে 6 বছর। তার আগেও তুমি ইস্তফা দিতে পারো, যদি মনে করো ইস্তফা দিতে পারো, ক্লিয়ার। তাহলে উত্তর এখানে হচ্ছে কি হবে, 6 বছর যারা করেছে তারা হচ্ছে ঠিক করেছো, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই থাকলো তোমাদের আজকের 5 নম্বর সেট বা মক টেস্ট নাম্বার 5-এর 20টা কোয়েশ্চেন। তোমরা কিন্তু পুরো সেটটা ভালো করে আমাদের সঙ্গে করো, এবং তোমরা কতটা প্রিপেয়ার হচ্ছ সেটা জানানোর জন্য, তোমরা কত মার্কস পাচ্ছ সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমরা যেমন কমেন্ট সেকশনে জানাচ্ছ সেটা অবশ্যই জানাবে। আজকে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসে কত পেলে সেটাও জানাতে কিন্তু ভুলবে না। এরপর পল্লব স্যার জিআই এবং ম্যাথ, এই দুটো সেকশন যেটা রয়েছে সেটা জিআই দুটো সেকশন পল্লব স্যার তোমাদের পড়িয়ে দিচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে করতে থাকো বিষয়গুলো, ঠিক আছে। চলো
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো তোমাদের জিএস এর বা জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের 20টা কোশ্চেন হয়ে গেল। তোমরা এবার বাকি যে 20টা কোশ্চেন, যেটা তোমার ম্যাথ 10টা আর জিআই বা রিজনিং যেটা বলবো লজিক্যাল রিজনিং, সেখানে 10টা আছে। সেই 10-10-20 কোশ্চেন এবার আমি করাবো। তার একটা কথা বলে দিই যে তোমরা নিজেরা আগে ট্রাই করো, তারপর ভিডিও পজ করো, নিজেরা কোশ্চেন দেখো, দেখে নিজেরা ট্রাই করো, তারপর আমার সলিউশনটা দেখে নেবে। চলো শুরু করি। 21 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে 2/3, 8/9 আর 16/21 এর লসাগু নির্ণয় করতে বলেছে। করো নিজেরা তোমরা। এবার হয়ে গেছে, চলে এসো এখানে। এবার দেখো 2/3 এরকম ভগ্নাংশের যখন লসাগু দিয়ে করতে বলে, তখন আমরা কি জানি যে লসাগু করতে বললে উপরের গুলো লসাগু করবো, নিচের গুলোর গসাগু করবো, এই তো লজিক। আর যদি গসাগু করতে বলে তখন কি করবো, উপরগুলোর গসাগু, নিচের গুলোর লসাগু, এই হচ্ছে লজিক, তাই তো? তাহলে এখানে লসাগু করতে বলেছে মানে আমি লসাগু উপরের গুলো লসাগু করবো, নিচের গুলো গসাগু, উপরের গুলো মানে হচ্ছে এইগুলোর লসাগু আর নিচের গুলোর গসাগু। তাহলে বলো 2, 8 আর তোমার হচ্ছে 16, এই তিনজনের যদি আমি লসাগু বানাই তাহলে কত হবে বলো? লসাগু মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এরকম সংখ্যা একটা আসবে। কোনটা দেখো 16কে দেখো 2 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, তাহলে উত্তর কত হলো স্যার? 16 ওপরে। এবার নিচে কি করতে হবে স্যার? গসাগু। দেখো 9, 3, 9 আর 21 গসাগু কত হবে বলো? একদম ছোট সংখ্যা, যেটা সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যায়, বলো কোনটা হবে স্যার? 3 হবে। তাহলে 3 দিয়ে দেখো 9কেও ভাগ যায়, 3 দিয়ে 21কেও ভাগ যায়, তাহলে কোনটা উত্তর হলো স্যার? 3। তাহলে এইটা যদি তোমার হয় তাহলে উত্তর এটাই থাকবে, এটা আর কাটাকাটি যাচ্ছে না। এবার অপশনের দিকে দেখো, দেখো এটা এরকমভাবে লেখা আছে, মানে 3/2, 81/16, 16/3, তাহলে উত্তর কোনটা হলো? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 16/3। ঠিক আছে, চলো যারা করতে পেরেছো তাহলে 1 নম্বর পেলে। চলো 22 নম্বর দেখো। 22 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে গড় 1 বছর বৃদ্ধি পায়, তাহলে শিক্ষকের বয়স কত? করে নাও তোমরা। এবার চলে এসো, আমি করে দিচ্ছি, দেখে নাও কিভাবে করি। আমাকে বলেছে এটা সোজা দুটো প্রসেসে করা যায়, আমি দুটোই বলে দিচ্ছি। দেখো 30 জন ছাত্রের গড় বয়স 15 দিয়েছে, মানে 30 জনের আমি গড় বলেছে মানেই আমাকে কি করতে হবে স্যার? টোটালটা বার করতে হবে। তাহলে 30 × 15 যদি করি, 3×15 = 45, মানে 450, তাই না? তাহলে টোটাল হচ্ছে তাদের এই 30 জনের যদি 15 করে গড় হয়, তাহলে যোগ করলে 30 জনের বয়সগুলোকে যদি যোগ করি তাহলে 450 পাওয়া যায়। এবার বলছে যদি একজন শিক্ষক এদের মধ্যে যোগ হয়েছে, গড়টা 1 বছর করে বেড়ে গেছে, তাহলে 1 বছর করে বেড়ে গেছে মানে 15 আগে গড় ছিল, এখন 1 বছর বেড়ে গিয়ে 16 হয়েছে। এবং কতজন ক্যান্ডিডেট হয়েছে, মানে ছাত্র ছিল আগে 30 জন আর এখন শিক্ষক বেড়েছে, মানে ক্যান্ডিডেট টোটাল মোট কত ক্যান্ডিডেট হয়েছে স্যার? একজন বেড়েছে, মানে 31 জন হয়েছে। বোঝা গেল? তাহলে এইটা যদি আমি গুণ করি স্যার কত হবে দেখো, তাহলে 3×16 = 48, মানে 480 আর 16, তাহলে কত হবে স্যার? দেখো 480। এইভাবে করো, গুণ করাটাও শিখিয়েছি। দেখো তুমি 31 আর এরকম 16 দিয়ে এভাবেও গুণ করতে পারো, অথবা তুমি এটাকে ভেঙে নিতেও পারো, 30 + 1, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে 3×16 দেখো 48, মানে তোমার 480 আর একটা 16 যোগ করে দিলেই তোমার উত্তর হবে। ঠিক আছে, তাহলে কত হবে দেখো 6 আর 8 9, মানে তোমার কত? 400। এখানে কত এখানে লিখবো তো 496, দেখো 496। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলেছে যে তাহলে শিক্ষকের বয়সটা কত ছিল, তার মানে যে বেড়েছে টোটাল বয়সের মধ্যে, যেটা আগে ছাত্র ছিল 450 আর এখন শিক্ষক মিলে হয়েছে তোমার 496, তাহলে যে বিয়োগটা করলে উত্তর হবে। এবার বিয়োগ হলে কি করতে হয় স্যার? বড় সংখ্যাটা উপরে লিখতে হয়, নিচে ছোট সংখ্যাটা। এটা একটু মাথায় রাখবে, এগুলো খুবই ট্রিকি জিনিস, ঠিক আছে? একটু এদিক ওদিক হয়ে গেলে ভুল হয়ে যাবে। তাহলে বলো 6 নামলো আর এদিকে হচ্ছে 4, তাহলে 46 হবে। তাহলে যে শিক্ষক মশাই ছিলেন তার হচ্ছে বয়স হচ্ছে 46। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাও সেরকম, তাই যে এখন চাকরি পেতে গেলে শিক্ষক মহাশয়ের বয়স অলরেডি 40+ হয়ে যেতে হয়, চাকরির এতই দুরবস্থা। আচ্ছা, এটা যদি ছোট করে করতাম স্যার কি করে করতাম? এটাও খুব জিনিস সোজা। দেখো গড় আমি এখানে নর্মালি বলছি, এইটুকু বক্সের মধ্যে বলছি, একটু দেখে নাও ভালো করে। ঠিক আছে, গড় 1 বছর করে বেড়েছে মানে হচ্ছে স্যার 15 সঙ্গে 1 যোগ করে স্যার কত হয়েছে? 16 হয়েছে। তাহলে 16 আর 30 জন আগে থেকে ছিল, মানে 30 জনের আমি 1 করে বেড়েছে, মানে 1 করে 30টা বেড়েছে, মানে টোটাল 30 আর হচ্ছে 16 বেড়েছে, তার মানে কত হচ্ছে স্যার? 46। যে এক্সট্রা এসেছিল সে 46, এইটুকু করলেও তোমার হয়ে যেত, তাহলে উত্তর তোমার 46ই আসতো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। 23 নম্বর কোশ্চেন দেখো, খুব সুন্দর কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন এলে দারুণ কোশ্চেন। দেখো বলছে এ এর বেতন বি এর থেকে 25% বেশি, বি এর বেতন এর চেয়ে কত শতাংশ কম? তোমরা নিজেরা করো, যদি হয়ে গিয়ে থাকে মিলিয়ে নাও। এবার দেখো কি বলছে, এর বেতন বি এর থেকে, তাহলে এর বেতনটা বি এর যে বেতন তার থেকে 25% বেশি। তাহলে আমি কোথা থেকে ধরবো? যার থেকে বেশি বা যার থেকে কম সেখান থেকে ধরবো। তাহলে বি এর থেকে বলেছে, তাহলে বি এরটা তুমি 100 ধরো, পার্সেন্টেজ দেওয়া আছে মানে ফুল টস, তোমার হচ্ছে 100 ধরে চলবে। তাহলে বি এর যদি 100 হয় তাহলে এর কত হবে? বেশি, তাই তো? বি এর থেকে বেশি, তাহলে কত বেশি? 25%, মানে 125।
দেখো 100-এর মধ্যে 25 বাড়লে মানে 125, তাই তো। এবার দেখো তোমাকে বলেছে উল্টোটা জানতে চাইছে, বুঝছে বি এর বেতন এর বেতনের চেয়ে কার চেয়ে, এর বেতনের চেয়ে কত শতাংশ কম। তাই তো আমি দেখতে পাচ্ছি কত কম, স্যার 25 কম। এবার কার থেকে কম, স্যার এর চেয়ে কম, মানে যার থেকে বা যার চেয়ে এই কথাটা বলবে না, তার সেটা হচ্ছে নিচে সবসময় থাকে। তাহলে কোনটা স্যার, 125-এর মধ্যে এর তো 125, তাহলে 125-এর মধ্যে 25 কম, তোমাকে পার্সেন্টেজে জানতে চাইছে বা শতাংশ জানতে চাইছে, 100 দিয়ে গুণ করলে উত্তর হবে। তাহলে বলো 25 দিয়ে এটাকে কাটলে কত হবে 5, আর এটাকে কাটলে কত হবে স্যার 20। তাহলে কত পার্সেন্ট হলো স্যার, ওভারঅল 20% হলো তার কম। তাহলে উত্তর কোনটা হলো, অপশন এ হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। যাদের হয়েছে তারা 1 নম্বর পেলে। চলো 23-24 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে বার্ষিক সুদের হার 4% থেকে 3.75% হওয়ায় এক ব্যক্তির আয় 48 টাকা কমে গেল, তার আসল কত। তাহলে তার আসল টাকাটা কত, তোমরা নিজেরা করো যদি হয়ে গিয়ে থাকে। এবার দেখো এখানে এসো, দেখো আমি করে দিচ্ছি। বলছি 4% থেকে 3.75% কমে গেছে, মানে আগে ছিল 4% আর এখন হয়ে গেছে 3.75%, তাই তো। তাহলে স্যার কত পার্সেন্টের ডিফারেন্স হয়েছে, বলো কত পার্সেন্ট ডিফারেন্স, 0.25%, দেখো তাই না, এত পার্সেন্টের ডিফারেন্স হয়েছে। কিন্তু এই ডিফারেন্সটা হওয়ার কারণেই তো 48 টাকা কমে গেছে বলেছে, তাই না। তাহলে এর ভ্যালুটাই তো 48, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার, তাহলে এই যে কমে গেছে 4 থেকে 3.75 হয়েছিল, তাহলে যেটা কমেছে মানে 0.25, এর ভ্যালুটাই 48 কমে গেছে। তাহলে এর ভ্যালু যদি 48 হয়, তাহলে একের ভ্যালু ঐকিক নিয়ম করো, পাতি ঐকিক নিয়ম। তাহলে একের ভ্যালু কত, আর আমাকে আসল টাকা, আসল মানে কি সবকটা পার্সেন্টেজে করছি মানে 100, তাহলে 100% বা 100-এর ভ্যালু কত বার করে নাও, তাহলে কত হবে দেখো 48 বাই তোমার হচ্ছে 0.25, আর এদিকে 100টা কি হবে গুণ হবে, তাই না। এবার কাটাকাটি সিম্পলিফাই তোমার নিজের মতো করে করো। দেখো এখানে একটা যদি আমি দশমিকটাকে যদি তুলি, তাহলে এখানে আর একটা ওপরে একটা 100 গুণ হবে, তাই তো। তাহলে 25 দিয়ে এটাকে যদি কাটি স্যার কত হবে স্যার, 25 4 হবে। এবার 4 দিয়ে 48 আর তোমার 100 গুণ করো, দেখো কত হবে, 48 আর 4 গুণ করলে স্যার 192 আর দুটো শূন্য, তাই না। তাহলে কত হচ্ছে স্যার 19,200। দেখো অপশানে কোথায় আছে, হ্যাঁ অপশান বিতে আছে 19,200 টাকা। তাহলে এটাই হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। 25 নম্বর কোশ্চেন দেখো, বলছে এর গুণ এর 2 গুণ বি এর 3 গুণ এবং সি এর 4 গুণ সমান হলে A/B/C কত। এটা রেশিওর অঙ্ক বা অনুপাতের অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক। তাহলে করো তোমরা যদি হয়ে গিয়ে থাকে। এবার দেখে নাও আমি কিভাবে করছি বা উত্তরটা মিলিয়ে নাও কিভাবে হচ্ছে। দেখো আমি একটু কথায় দেওয়া আছে, এটা এটা যদি আমি লিখি নর্মালি, তাহলে এর 2 গুণ, ঠিক আছে, এর সাথে 2 গুণ, এর মানে আমরা জানি গুণ, এর কথার মানে হলো গুণ চিহ্ন, তাই তো। তাহলে এর 2 গুণ, তারপর কি বলছে বি এর 3 গুণ, তাহলে বি এর 3 গুণ, সেম জিনিস এর আছে মানে গুণ, সি এর মানে গুণ 4 গুণ, এগুলো সমান বলেছে, তাই না। দেখো বলেছে সমান, তাই তো। তাহলে এগুলো সবকটা সমান, তাহলে দেখতে কিরম লাগছে গো, দেখো 2A = 3B = 4C। এবার দেখো তোমরা বুঝে গেছো, হ্যাঁ স্যার এরকম তো আমরা অঙ্ক পড়েছি, আমাদের এইটাই দেয়া থাকতো, তারপর আমাকে A/B/C জানতে চাইতো, সেম জিনিস তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে একটু করে নিয়ে এবার তাহলে বলো, তাহলে A/B/C যদি আমি ডাইরেক্ট বার করতে চাই, আমি আর এখানে বর্ড প্রসেস দেখাচ্ছি না, তোমাদের আমার রেশিও প্রপোর্শনালের চ্যাপ্টার একটা ভিডিও পড়ে রয়েছে, তোমরা গিয়ে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য যদি এই প্রসেসটা বুঝতে চাও, তাহলে ওখানটাকে গিয়ে একটু দেখে নাও, তাহলে তোমরা এগুলো বুঝে যাবে। আমি ডাইরেক্টলি বলছি, একদম শর্টকাটটাই বলছি কিভাবে করব। যখন এই এর ঘরে লিখবে, মানে আমি এখানে লিখছি, ধরো এর ঘরে যখন লিখবে, তখন এই ঘরটাকে চাপা দিয়ে দাও, বাকি দুজনের গুণ করলে মানে ডেটার গুণগুলো করে দাও। তো 3 4 দেখো কত হবে স্যার 12, তাই তো। আচ্ছা বি এর যখন লিখবে তখন বিটা বাদ দাও, বাকি দুজনের গুণ করে দাও, তাহলে 4 দুগুণে স্যার 8। আচ্ছা যখন সি লিখবো তখন বাকি দুজনের গুণ করো, সিটাকে চাপা দিয়ে মানে 3 আর 2, 3 দুগুণে 6। এবার দেখো এটাকে কি আর একটু সিম্পলিফাই করা যাবে, কি ছোট করা যাবে কাটাকাটি করে, একই সংখ্যা দিয়ে 3টেকেই গুণ কাটাকাটি করা যাবে। হ্যাঁ স্যার যাবে স্যার, 2 দিয়ে যদি কাটি দেখো 6 দুগুণে 12, 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6। তাহলে উত্তর কোনটা হলো স্যার 6:4:3। তাহলে অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার 6:4:3। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আচ্ছা 26 নম্বর কোশ্চেনটা দেখো, এরকম টাইপের কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে 2017 সালে যখন কোশ্চেন হয়েছিল তখন এরকম টাইপের একটা কোশ্চেন পড়েছিল, সিম্পলিফাই করতে বলেছিল। এবারেও তোমাকে এরকম টাইপের একটা কোশ্চেন দেওয়া হয়েছে, আমরা দিয়েছি যদি এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, আসার চান্স আছে, তো সেই হিসেবেই দেওয়া আছে। দেখো করো তোমরা নিজেরা আগে। এই যে বারটা যারা দেখছো, দেখে যারা চেনো না তারা একটু বলে, তাদের জন্য বলে দিই, এই যে উপরে যে লাইনটা দেখছো এটাকে বার বলে,
বা তোমার হচ্ছে পৌনপুনিকও বলে। এটাকে ডট দিয়েও থাকতে পারতো, এরকম ডট দিয়ে, ঠিক আছে, একই ব্যাপার, ঠিক আছে, ডট দিয়েও থাকতে পারতো, অথবা এইভাবে দেওয়া একই ব্যাপার। তাহলে এটা কিভাবে লিখতে হয় আগে প্রথমে শেখো। তাহলে স্যার এটা কিভাবে লিখতে হয়, এটা দুটো প্রসেসে করা যায়, আমি একদম নর্মাল প্রসেসটা বলছি যেটা তোমাদের কাজে লাগবে। তাহলে 3.8 আর মাথায় এরকম ডট দিয়েও লেখা যায় দুটো, আবার হচ্ছে দুটো ডট এক জায়গায় না দিয়ে এরকমভাবে বার দিয়েও লেখা যায়। এর মানেটা কি? এর মানে হচ্ছে এটাকে যদি আমি সিম্পলিফাই করি বা তোমার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হয় দেখো, দশমিকের পর যতগুলোর মাথায় পৌনপুনিক আছে, স্যার আমি দেখতে পাচ্ছি কজনের মাথায়, দুজনের মাথায় আছে, দুজনের মাথায় যদি বার থাকে বা পৌনপুনিক থাকে, তাহলে দুটো নয় নিচে বসবে। বোঝাতে পারলাম? দুটো নয় নিচে বসলো, মানে আমি নিচে কি লিখবো স্যার, 99, দুটো নয়। এই দশমিকের পর যতগুলো, এই দিকে দশমিকের পর এই দিকে যতগুলো আমার মাথায় পৌনপুনিক থাকবে, তাহলে দুটো নয় হয়ে গেছে। ওপরে কি করব, ওপরে এই দশমিক পৌনপুনিক সব ছেড়ে দাও, নর্মাল সব বাদ দিয়ে দাও, শুধু সংখ্যাটা কত আছে স্যার, 3, 8, 7, এটাই তো সংখ্যাটা, নর্মাল সংখ্যাটা। যদি দশমিক পৌনপুনিক সব বাদ দিতে, স্যার ওটা লিখবো, লেখার পর কি করব স্যার, বিয়োগ করব। কি বিয়োগ করব, দশমিক এই পৌনপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে, দেখো পৌনপুনিক ছাড়া এখানে কোনো সংখ্যা আছে, মানে পৌনপুনিক নেই এরকম কোনো মাথায় কোনো সংখ্যা আছে, সেটা দশমিকের আগে থাকুক পরে থাকুক দেখার দরকার নেই, টোটালটা বলো। তাহলে হ্যাঁ স্যার 3 আছে, তাহলে 3 এর থেকে বিয়োগ করে দেবো। বুঝতে পেরেছি? সেম প্রসেসে তোমরা বলো, তাহলে এইটাকে করতে পারি। হ্যাঁ স্যার, তাহলে 2.59 এর মাথাতে পৌনপুনিক দেওয়া আছে, তাহলে এটাকেও স্যার আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি বলো? তাহলে দেখো 259 ওপরটা আমি আগে লিখছি, তাহলে এর থেকে কত বিয়োগ করবো স্যার, 2 বিয়োগ করে দেবো, কারণ 2 এর মাথায় পৌনপুনিক নেই। আর নিচে সেম জিনিস, দশমিকের পর দুটো ঘরের মাথায় পৌনপুনিক আছে, নিচে মানে দুটো নয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই দুটোর ভ্যালু যেটা হবে, সেই দুজনের বিয়োগফল জানতে চেয়েছে, তাহলে তুমি করো, এর ভ্যালুটা কত হবে বলো? দেখো যদি আমি 387 থেকে যদি 3 বাদ দিই, তাহলে কত হবে স্যার, 384 হবে, আর নিচে 99। এখানে কত হবে স্যার, এখানে দেখো 99 নিচে, আর এখান থেকে যদি আমি দুই বাদ দিই, মানে হচ্ছে 7, 8, 9, তাই তো, মানে 257 হবে, তাই না? এই দুটো আমি পেয়ে গেছি। এবার এদের দুজনের মধ্যে বিয়োগ করতে বলেছে, করো। তাহলে দেখো 384/99 মাইনাস 257 তোমার হচ্ছে 99। তাহলে এদের দুজনের মধ্যে যদি আমি এলসিএম বানাই, দেখো তাহলে নিচেরগুলো সংখ্যাগুলো এক, তাহলে কি হবে স্যার, তাহলে 99 হচ্ছে তোমার এলসিএম, আর তোমার হচ্ছে ওপরেরগুলো নর্মালি প্রত্যেকটা মিলে গেছে, তাহলে মানে যেমনকার তেমন বিয়োগ, তাহলে 384 মাইনাস তোমার হচ্ছে 257, তাই না? তাহলে যদি এইটা বিয়োগ করা হয়, তাহলে আমার কত হবে স্যার, দেখো এটা যদি আমি বিয়োগ করি কত হবে, দেখো বিয়োগ করলে মোটামুটি তোমার আসবে 126, তাই না? হ্যাঁ, তাহলে তো হচ্ছে তোমার 99, তাই তো? কত আসছে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। যদি এটা বিয়োগ করা হয় তাহলে কত হবে দেখো, তাহলে নিচে 99 আর ওপরে হচ্ছে 127, তাই তো? দেখো তাহলে 127 আসছে। তাহলে এবার আমাকে বলেছে যে এইটা এসেছে, দেখুন উত্তর কিন্তু তোমার কিরকম ভাবে দেওয়া আছে, দেখো তোমাকে উত্তর হয় পৌনপুনিকে না নর্মাল সংখ্যা দেওয়া আছে, হয় তুমি এটাকে ভাগ করবে, আর না হলে তুমি পৌনপুনিকে নিয়ে যেতে গেলে তোমাকে ভাগ করেই করতে হবে। তাহলে আমি আর একটা জিনিস এখানটা করে বলে দিচ্ছি তোমায়, দেখো এটাকেও ছোট করে করা যায় কিভাবে স্যার, দেখো 127 মাথা নিচে 99, তার মানে এইটা কিভাবে এসছে গো, এদের মতো করেই এসছে, দেখো নিচে 99 এরকম একটা সংখ্যা, তার মানে এটাকে লিখতে পারি তো। তাহলে কিভাবে লিখবো স্যার, দেখো দুটো নয় আছে, মানে এদিক থেকে 2 ঘর পর, মানে হচ্ছে 1.27, ঠিক আছে, এটা হয়েছিল। আর এখানে দেখো তুমি যেটা তোমার দশমিকের পর যেটা ছিল তুমি সেটা বিয়োগ করেছো, তাহলে দশমিকের আগে যেটা থাকবে সেটা যোগ হবে, তাহলে 7-এর সঙ্গে যোগ করলে 1 যোগ করলে কত হবে স্যার, 8 হবে, মানে এর মাথায় পৌনপুনিক ছিল। তাহলে উত্তর কোনটা হলো, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরকম করেও বুঝতে শেখো, তাহলে তোমাদের কিন্তু খুব লাভ আছে। বা তুমি এখান থেকেও এইভাবে করে নিতে পারতে, যে এটাকেও ভেঙে নিতে পারতে তিনটাকে, তাহলে তুমি বুঝতে পারতে যে এটাই আসতো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 27 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে সেলিম ও রহিমের মধ্যে কিছু টাকা 4:3 অনুপাতে ভাগ করে দাও। যদি রহিমের মূলধন 2400 টাকা হয়, তবে মোট মূলধনের পরিমাণ কত? তোমরা নিজেরা করো, যদি হয়ে গিয়ে থাকে এখানে মিলিয়ে নাও উত্তরটা। দেখো কি বলছে, বলছে সেলিম আর রহিমের মধ্যে টাকা ভাগ করে দেবে। তাহলে 4:3 অনুপাতে যে টাকাটা ভাগ করা হচ্ছে, প্রথমে তোমার সেলিম আর তোমার পরে হচ্ছে রহিম, তাই তো? এইটা তার মানে সেলিমের ভ্যালু আর এটা রহিমের ভ্যালু। এবার বলছে রহিমের মূলধনটা তোমাকে ডাইরেক্টলি বলে দিয়েছে কত, 2400 টাকা। তার মানে এই যে রহিমের ভ্যালুটা, এটাই তোমার 2400 টাকা বলে দেওয়া নেই? হ্যাঁ স্যার বলে দেওয়া আছে। তাহলে 3কে 2400 টাকা করা যেতে পারে কি? হ্যাঁ স্যার করা যেতে পারে। কত করে স্যার, 800 গুণ করে দিলে 3-এর সঙ্গে, স্যার 24 হয়, 3 8 24 হয়। তাহলে এটা যদি 800 গুণ হয়, তাহলে সেম জিনিস এটাও 800 গুণ হবে। বলো কত হবে, 8 4 8 32, তার মানে হচ্ছে 3200। তাহলে তোমাকে বলতে যে
চেয়েছে দেখো মোট মূলধনের পরিমাণ, তার মানে মোট মানে কি এদের দুজনের যোগফল। তাহলে বলো এদের দুজনের যদি যোগ করি তাহলে কত হবে, তাহলে 0 0 4 5 6 আর 2 2 5, তার মানে তো কত 5600। অপশানে দেখো কোথায় আছে, অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 28 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বলছে নিম্নলিখিত গুণে এম এর স্থানে কত বসবে। তোমাকে একটা এরকম গুণ দেওয়া আছে, এই গুণের জায়গায় দেখো একটা নাম্বার অমিট করে এখানে এম দেওয়া আছে, এই ভ্যালুটায় কত বসলে তাহলে এই অপশানগুলো এর মধ্যে থেকে কোনটা এম এর জায়গায় বসলে ওটা গুণটা ফুলফিল হবে। তাহলে করো নিজেরা, যদি হয়ে গিয়ে থাকে এখানে এসে দেখবে। এসো চলো আমি করে দিচ্ছি। দেখো এইটা গুণটা এরকম টাইপের কোশ্চেন আসার তোমাদের গ্রুপ ডিতে বিশাল চান্স আছে। তো কিভাবে করবো স্যার, তুমি নর্মালি করতে থাকো, কোনো অসুবিধা নেই। দেখো 4 4 16 6 হাতে থাকলে 1 বসে রয়েছে, আমরা যেমনভাবে নর্মালি গুণ করি, তাহলে কি 4-এর সঙ্গে 4 গুণ করে 4 4 16 হয়, স্যার 6 বসে রয়েছে, তাহলে হাতে 1 রয়েছে, তাহলে এর সঙ্গে যেটা গুণ হবে, গুণ করে তার মানে এখানে যেটা বসবে সেটা এর সঙ্গে যোগ করে বসবে, তাই তো। তাহলে বলো এর সঙ্গে কত গুণ করলে এর সঙ্গে যোগ করলে এটা হবে, তার মানে দেখো 16 কথাটা মানে একটা এখানে আবার ফিরে চলে এসছে, মানে কি এখানে জাস্ট যদি অপশান টেস্ট করো, চলো শুধু শূন্য বসাই প্রথমে, যদি এখানে একটা শূন্য থাকে মানে কি 304 কে 4 দিয়ে ভাগ গুণ করছি, তাহলে 4 4 দেখো 16, হাতে থাকলো 1, 4 0 0 0 প্লাস এই একটা যোগ করলে কি হয়, একই তো ফিরে আসে, তাহলে তবেই তো 1 আসবে, তাই না। তাহলে উত্তর কোনটা হলো, দেখো উত্তর হয়ে গেল অপশানে। এগুলো চেষ্টা করবে, সব তো চেষ্টা করবে কিভাবে, সবসময় অপশান টেস্ট করার চেষ্টা করবে, ঠিক আছে, আমি বলে দিলাম সবসময় অপশানকে টেস্ট করবে, দেবে এই জিনিসগুলো ইজিলি হয়ে গেছে, ঠিক আছে। এটা গুণের জায়গায় তোমাদের যোগও দিতে পারতো, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন তোমাদের ক্ষেত্রে আসার চান্স আছে, তোমরা নিজেরা দেখে নাও একবার, দেখে তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করো, যদি হয়ে গিয়ে থাকে তাহলে এসো আমি করে দিচ্ছি, দেখে নাও, মিলিয়ে নাও। কি বলেছে, বলছে ধরি এর ভ্যালু তোমাকে একটা ব্র্যাকেটের মধ্যে 4 ভাজিতক 3, আবার ভাজিতক 3, আবার তোমার ভাজিতক 4, আর বি এর ভ্যালু দেওয়া আছে দেখো 4 ভাজিতক ব্র্যাকেটের মধ্যে 3 ভাজিতক 3 ভাজিতক 4, আবার দেখো দেওয়া আছে সি এর ভ্যালু 4 ভাজিতক 3 ভাজিতক 3 ব্র্যাকেট 3 ভাজিতক 4। বলছে এই তিনটির মধ্যে, এই যে তিনটে তোমাকে ডেটা দেওয়া আছে, এই তিনটি এ বি সি হিসাবে এই তিনটে ডেটার মধ্যে সর্বোচ্চ মান কোনটি, মানে সব থেকে বড় কোনটা, ভ্যালু এ বি না সি, বা কোন সবকটাই সমান, সেটা তোমাকে জানতে চাইছে। তাহলে এক এক করে করি। তাহলে দেখো প্রথম আমি যদি এর ভ্যালুটা বার করি তাহলে কি হবে স্যার, প্রথমে ব্র্যাকেট দেওয়া আছে মানে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করবো, এগুলো সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে দেখো 4কে যদি আমি 3 দিয়ে ভাগ করি স্যার কত হবে, স্যার ভাগ হবে না, তাহলে 4/3 লিখে দাও, নর্মালি হয়ে গেল। তাহলে দেখো ব্র্যাকেট আছে, তারপর ব্র্যাকেট হয়ে গেছে, ব্র্যাকেটের কাজ, তারপর ভাগ আছে, তাহলে ভাগ হলে আমরা কি জানি স্যার, ভাগ হলে গুণ করে নিচে উল্টে দিতে হয়, তাই তো। তাহলে দেখো এর নিচে তীরের নিচে কিছু নেই, মানে কত আছে স্যার 1 আছে, তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে 1/3 হয়ে যাবে না, হ্যাঁ স্যার এটা হয়ে যাবে। তাহলে পরেরটাও দেখো ভাগ আছে, তাহলে গুণ করলে কি হবে, এরও নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে যাবে 1/4 হবে। দেখো এটা হয়ে গেল, তাহলে এখান থেকে 4 আর 4 কেটে যাবে, তাই তো। তাহলে কত পড়ে থাকলো স্যার, 1/3 তিরিকে দেখো 9, তাহলে উপরে 1 পড়ে থাকছে আর 3 তিরিকে 9 পড়ে থাকছে, তাই না। তাহলে এইটা আমার পড়ে থাকলো, এটাকে তোমরা একটু সিম্পলিফাই করতেও পারো আর নাহলে রেখে দিতেও পারো। দেখো আর কোথাও পরেরটা দেখি, পরেরটা কি হচ্ছে, দেখো 4 ভাজিতক 3/3, মানে আগে ব্র্যাকেটের কাজটা করো, ব্র্যাকেটে 3/3 করলে স্যার কত হবে, স্যার 1 হবে, 1কে উল্টে দিলে স্যার গুণ আকারে, মানে 4 ইন্টু স্যার 1 করে দিলাম, 1কে উল্টে দিল স্যার একই হয়, ভাজিতক 4 মানে উল্টে যাবে স্যার, কত হবে স্যার 1 এর 4 হবে, তাই তো। এই 4 কেটে যাবে, তাহলে কত হবে স্যার 1 হবে। তাহলে এর ভ্যালু পেয়েছি 1/9, এর ভ্যালু পেলাম 1, তাহলে এবার এরটা দেখে নি কত হচ্ছে, দেখো 4/3, তাহলে কত হবে 4 ভাজিতক 3 মানে 4/3, তারপর ভাজিতক মানে আবার গুণ করে উল্টে দেবো, দেখো এখানে কত হচ্ছে ব্র্যাকেটের মধ্যে করলে 3/4, তাহলে উল্টে দিলে কি হবে 4/3। তাহলে দেখো এখান থেকে কত আসছে, দেখো 4 4 16 আর তোমার 3 তিরিকে 9, তাই তো 16/9, তাই তো। তাহলে দেখো এবার তোমাকে করতে হবে কোনটা সব থেকে বড় সেটা তোমাকে জানতে হবে। দেখো তুমি এই জায়গায় যদি একটু করো, দেখো তোমার আমি যদি এখানে একটু ভাগ করো, তুমি এইভাবে যদি ভাগ করতে জানো তাহলে করো, অসুবিধা নেই। দেখো পয়েন্ট একটা শূন্য আসবে, তাই না। তাহলে দেখো, বা তুমি এইভাবে বলতে পারো, দেখো এইভাবে করতে পারো। একটা জিনিস বলে দিচ্ছি, চলো এরকম ভাবে না করার দরকার নেই, তোমার 9 তো এসেছে, তুমি এটা তোমার জানলো, জেনে রাখলে যে এইভাবে ভাগ করলে তুমি একটা পয়েন্টের ভ্যালু পাবে, সেখান থেকে করতে পারো। আরো সহজ করে দিচ্ছি, দেখো এটা তোমার 1 এসছে, এটা নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে কি 1/9 আর হচ্ছে তোমার 16/9। দেখো একটু আগেই তোমাদেরকে দেখো একটা সেম জিনিস করিয়ে দিয়ে গেলাম, কিভাবে স্যার পৌনপুনিকের জিনিসটা, তাহলে ওখানে 99 ছিল, এখানে 9 আছে, একই বিষয়, ঠিক আছে। তাহলে এখানে যে দশমিকটা ফিরিয়ে দেবো সেটা কিরম ভাবে আসবে স্যার, এটা এর পরে দশমিক ফিরে আসবে, মানে কি 0.1 হবে, এটা মানে 0.1111 এরকম করে চলবে, মানে এটা বিষয়টা কিরম ভাবে হবে 0.1 এর মাথায় পৌনপুনিক, ঠিক আছে। মানে বলতে চাইলাম যেটা, এটা অ্যাপ্রক্সিমেটলি আমি লিখতে পারি 0.111 এরকম ভাবে চলছে, ডট করে চলছে। তাহলে সেম জিনিস এটাকেও লিখতে পারি, দেখো কিভাবে লিখবো 1.6
বাই তোমার হচ্ছে এবার মাথায় পৌনপুণিক দেবো, কিন্তু দেখো দশমিকের পরে একটা এক আছে, সংখ্যা আছে, তাহলে কি করবো সেই একটা এর সঙ্গে যোগ হবে, মানে কি 6 হবে না, এটা 7 হবে, তাহলে 7 7 7 এরকম করে করে চলছে, মানে এটাকে আমি অ্যাপ্রক্সলি লিখতে পারি দশমিকের মাথায় পৌনপুণিক। তাহলে বোঝা গেল। এবার তুমি বলো দেখো এইটা বড় মানে 1.7 বড়, নাকি এইটা বড়, নাকি 1 বড়? তাহলে অবভিয়াসলি কোনটা বড়? এইটা থেকেই বড় আসছে, মানে এইটা থেকে বড় আসছে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো অপশন সি যেটা আছে সেটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, সব থেকে বড়। এটা খুব ট্রিকি কোশ্চেন ছিল, খুব ভালো করে নজর রাখবে, না হলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। দেখো 30 নম্বর আজকে ম্যাথের শেষ কোশ্চেন। দেখো কি বলেছে, বলছে মান বের করো, তোমাকে একটা রুটের মধ্যে প্লাস দিয়ে আবার রুটের মধ্যে একটা দিয়ে আবার প্লাস দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে, এর ভ্যালুটা কত হবে সেটা জানতে চাইছে। করা যাক, কোনো অসুবিধা নেই। দেখো তোমরা নিজের আগে চেষ্টা করো, তারপর ফিরে এসো এখানে কীভাবে করছি। দেখো তোমাকে এখানে প্রথম জিনিস যেটা ক্রাইটেরিয়া করতে হয়, ছোটো থেকে শুরু করতে হয়। তাহলে দেখো এইখানে যে একটা রুট রয়েছে, এই রুটের ভেতরে আমাকে দুজনের যোগফল দেওয়া আছে, ওখানে আমার কোনো সমস্যা নেই। তাহলে এই দুটোকে আমি যোগ করতে পারি স্যার? হ্যাঁ স্যার পারি। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে বড় রুটটা উপরে পড়ে থাকলো 1 5 6 1 2 প্লাস দেখো এদের দুজনের মধ্যে যোগ করলে কত হবে স্যার? দেখো 5 আর 4 9 আর 6 মানে 169, তাহলে রুট ওভার অফ 169, তাই না? তাহলে রুট ওভার অফ যদি 169 হয়, তার মানে কার বর্গমূল 169 হয় বলো স্যার? 13 হয়, তাই না? তাহলে 13 এর সঙ্গে কি হবে, বেরিয়ে আসবে বাইরে, তাহলে 1612 প্লাস তোমার হচ্ছে 13কে দুবার গুণ করলে 169 হয়, তাই তো? তাহলে দেখো এখানে 13 বেরিয়ে এলো, তাহলে 13 ইন্টু 13 হলে তোমার হচ্ছে 169 হয়, আমি এখানে লিখে দিলাম। তাহলে এই 13কে আবার এর সঙ্গে যোগ করবো, দেখো যোগ করলে কত হবে স্যার? যোগ করলে বলো, দেখো এটা যোগ করলে কত হবে, 12 আর 13 যোগ করলে 12 দুগুণে 24 এখানে 25, তার মানে 15625, দেখো এইটা আসছে। তাহলে তোমাকে এখন কি করতে হবে? এখন করতে হবে এই টোটালটার বর্গমূল করতে হবে, বা তুমি অপশান টেস্টও করতে পারো, কিন্তু অপশানের দিকে তাকাও, দেখো সবার শেষেই 5 আছে, তাই না? তুমি করতে পারবে না, কিন্তু যারা একটু বর্গমূল নিয়ে ঘাটাঘাটি করো বা জানো এই প্রসেসটা, তারা কিন্তু দেখেই উত্তর করে দেবে অপশান ডি। কেন স্যার? 25 আছে, তুমি লাস্টে 625 আছে, তাহলে 25 দিয়েই উত্তর হবে। কিন্তু যদি আমি এটা কেন রেখেছি তোমাদের জন্য, তোমাদের গ্রুপ সিতে পরীক্ষা তোমরা দেখে নিয়েছো বিষয়টা, যে বর্গমূল আসতে পারে এবং ট্রিকি আসতে পারে, তো বর্গমূল করানো শেখানোর জন্য আমি যা সেটা রেখেছি। তাহলে শিখে নাও 15625, এই জিনিসটা যদি বর্গমূল করতে হয় তা কিভাবে করতে হয়। তাহলে দেখো প্রথমে আমাকে এরকম একটা ঘর টানতে হয়, তাই না? তাহলে এরকম যে ঘরটা টানলাম আমি, এই ঘরটা টেনে আমাকে কিভাবে বর্গমূলটা শুরু করব, সবসময় শেষ থেকে পেয়ারে পেয়ারে সংখ্যা কাউন্ট করবে। যেমন দেখো 25 একটা পেয়ারের সংখ্যা, জোরে জোরে সংখ্যা, তারপর দেখো 56, আর তারপর শুধু 1 পড়ে রয়েছে। মানে আমি কিরমভাবে করব, যখন নামাবো বিয়োগ করে নামাবো, তখন জোড়ায় জোড়ায় পেয়ারে পেয়ারে নামাবো। তাহলে প্রথম আমার সংখ্যা কি আছে? 1, আমি ওটাকে নিয়ে ভাববো। তাহলে 1কে 1 বানানো যায় এমন একটা সংখ্যা, বলো হ্যাঁ। 1 আর 1 গুণ করলে স্যার 1 হয়, মিললো ঝামেলা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো কি নামবে, একসঙ্গে নামবে, পেয়ারে পেয়ারে 56 নামলো। এবার কি করবো স্যার, এই যে সংখ্যাটা পেলে তুমি এখানে লিখলে উপরে ভাগে, ও ডবল লিখবে, কত স্যার? 2। এবার স্যার কি করব, এই জায়গাটা ওর সঙ্গে এমন একটা সংখ্যা লিখবো, সেই সংখ্যাটা দিয়ে গুণ করব, গুণ করে এর কাছাকাছি বা একে মেলানোর চেষ্টা করব। তাহলে বলো কি হবে, দেখো 3 যদি বসাই, তাহলে দেখো 3 তিরিকে 9 হবে, আর 3 দুগুণে 6, এর থেকে বড় হয়ে যাচ্ছে, 56 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত বসাবো স্যার? 2 বসাবো। তাহলে দেখো 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4 মানে 44 বসাবো। এই যে 2টা আমি বসালাম, এই 2টা এখানে লিখবো, বুঝতে পারলাম? তাহলে কত হলো এখন স্যার? এখন হলো আমার কত, এখানে 12 হলো, ঠিক আছে। তাহলে 44 লিখেছি, বলো এর থেকে যদি আমি 44 বিয়োগ করি স্যার কত হবে স্যার? দেখো এখানে তোমার হচ্ছে 4-এর পর 6, 2 দিতে, আর এখানে 1, তাহলে 12। এবার যেটা পড়ে থাকছে দেখো 25 পেয়ারে পড়ে আছে, একসঙ্গে নামবে, 25 নামলো। এবার আমি কি করব, এবার এই যে 12 সংখ্যাটা লিখেছো এর ডবল, তাহলে কত স্যার? 24। এবার 24-এর পর আবার সেম এখানে এমন একটা সংখ্যা লিখবো যেটা দিয়ে গুণ করে এটা আসবে, বলো কোনটা হবে স্যার? হ্যাঁ স্যার 5 আসবে। দেখো 2 4 5, এটা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 5 25, 4 5 20, আর 2 হচ্ছে তোমার 22, আর 2 5 6 মানে 12। তাহলে দেখো 1225, দেখো 1225, তাহলে কত আনলাম এখানে 5 আনলাম, মানে তোমাকে এখানেও 5টা লিখতে হবে। তাহলে উত্তর কত হলো? বর্গমূল 125। আমি শিখিয়ে দিলাম তোমাকে বর্গমূল কি করে করতে হয়, ঠিক আছে? উত্তর হয়ে গেল অপশন ডি, ঠিক আছে। আশা করি তোমাদের আর সমস্যা হবে না পরীক্ষায়। চলো 30, এবার তোমাদের জিআই এর কোশ্চেন আসছে। দেখো বলছে গ্রুপ আউট অফ 4, মানে হচ্ছে একটা তোমার গ্রুপিং দেওয়া আছে 4 জনের মধ্যে, সেখানে অড ওয়ান আউট 8 বার করতে বলেছে, মানে কোনটি আলাদা তোমরা নিজেরা করো। আচ্ছা এবার দেখো আমি কিভাবে করছি, দেখো কি বলছে, কি কি দেওয়া আছে, হিমালয় দেওয়া আছে, আলস দেওয়া আছে, আন্দিজ দেওয়া আছে, থর দেওয়া আছে। তাহলে জিনিসটা কি স্যার, কোনটা আলাদা? অবভিয়াসলি তোমরা উত্তর দিয়ে দিচ্ছ কোনটা হবে স্যার? থর হবে। কেন স্যার থর হবে? দেখো এই প্রত্যেকটাই তোমার হচ্ছে পর্বত, আর একটাই হচ্ছে থর হচ্ছে মরুভূমি, এইভাবে বলতে পারো। তাহলে সব থেকে জিনিস এর থেকে এত সোজা জিনিস কিছু হয় না। চলো 32 নম্বর কোশ্চেনটা দেখি। চলো
বলছে প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস, তোমাদের যেটা সিলেবাসে ছিল আগের বারে কোনো কোশ্চেন দেয়নি, এবারে দিতেই পারে। দেখো কি বলছে, বলছি যদি সব ত্রিভুজই জ্যামিতিক চিত্র হয় তবে কিছু জ্যামিতিক চিত্র অবশ্যই ত্রিভুজ, এটি সত্যি জিজ্ঞাসা করছে। বলো তোমরা উত্তর বলো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা বলছো সত্যি তারা একদম ঠিকই বলছো। কেন স্যার? দেখো বলছে সব ত্রিভুজই, এখানের মধ্যে আমি সব ত্রিভুজ লিখলাম, মানে ট্রায়াঙ্গেল বা টি দিয়ে ডিনোট করছি, ত্রিভুজগুলোকে টি দিয়ে ডিনোট করছি, আর জ্যামিতিক মানে জি দিয়ে ডিনোট করছি, জিওমেট্রি দিয়ে। ঠিক আছে, তাহলে সব যারা ত্রিভুজ আছে তারা সবাই কি বলছে, জ্যামিতিক চিত্র। এবার তোমাকে দেখো উল্টো করে ঘুরিয়ে তোমাকে বলছে তবে কিছু জ্যামিতিক চিত্র অবশ্যই ত্রিভুজ। দেখো তাহলে জ্যামিতির সবটার মধ্যে তো আমি বলতে পারি না, কিছু তো অলরেডি, তার মানে কিছুটা একটা পোর্শন, সেটা হচ্ছে তোমার হচ্ছে ত্রিভুজ, তাহলে অবভিয়াসলি ঠিকই তো বলছে। তাহলে কোনটার হ্যাঁ অবভিয়াসলি ট্রু, হ্যাঁ উত্তর হবে সত্য জিনিসটা। ঠিক আছে, আংশিক সত্য হবে না, কিন্তু আংশিক নয়, পুরোপুরি 100% সত্য। ঠিক আছে, চলো 33 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে নিচের সিরিজটি সম্পূর্ণ করো, 4, 9, 25, 49 আর 121, তারপর কি হবে? তোমরা অবভিয়াসলি উত্তর দিয়ে দিয়েছো, তাহলে উত্তর কি হবে বলো? হ্যাঁ ঠিকই বলছো। দেখো 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, 11 স্কোয়ার, তারপর কি হবে 12 স্কোয়ার, সেটা কত হচ্ছে, না ভুল বললাম, 12 স্কোয়ার হবে না। কেন হবে না বলো তো? দেখো এখানে একটা ট্রিকিনেস আছে, দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো একটু ভুল হয়ে যাচ্ছিল। দেখো প্রথমে একটা 2 এর স্কোয়ার আছে, তারপরটা কত হচ্ছে স্যার 3 এর স্কোয়ার আছে, তারপরটা স্যার 5 এর স্কোয়ার আছে, তারপরটা স্যার 7 এর স্কোয়ার আছে, তারপরটা স্যার 11 স্কোয়ার আছে। মানে কি এদের মধ্যে গ্যাপটা দেখো, দেখো 2 তারপর 3 হয়েছে, তার মানে কি তারপর 5, তারপর 5 হয়েছে, তারপর 7 হয়েছে, তারপর 11 হয়েছে, মানে কোনো গ্যাপ দেখো সেভাবে নেই। বিষয়টা কি, এগুলো সবই দেখো মৌলিক সংখ্যা, তাই না? দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা না? তাহলে এই যে পরবর্তী 11-র পর মৌলিক সংখ্যা কি আসবে স্যার? 13। তাহলে 13কে স্কোয়ার করলে যেটা হবে সেটা উত্তর হবে, কত হবে স্যার? 169 হবে, তাই না? তাহলে উত্তর কোনটা হবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 169। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই, ট্রিকি ছিল। চলো 34 নম্বর কোশ্চেন দেখো, বলছে পরবর্তী পদটি নির্ণয় করো, ZWSN, তারপর কি হবে? ঠিক আছে, তোমরা নিজেরা করো, যদি হয়ে গিয়ে থাকে তাহলে একবার দেখে নাও কিভাবে করবো। তাহলে এটা দেখার জন্য আমাদের একটা ABCD লিখতে হবে। সেই লেখাটা আমি যদি দেখি, দেখো একটা পিকচার আমি রেখে দিয়েছি, তোমরা এইভাবে ABCDটা লিখবে। যখন তোমাদের এরকম টাইপের কোশ্চেন আসবে, তোমরা ABCD একবার লিখে রাখলেই এটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো ABCD কিভাবে লিখবে, ABCD এইখান থেকে M পর্যন্ত লিখবে, মানে উপরে 13টা, তারপর আবার এদিক থেকে যাবে, এদিক থেকে M, N এর N, মানে M এর পর NOPQR, এদিক থেকে যাবে গিয়ে Z পর্যন্ত লিখবে। এবার দেখো কিভাবে, দেখো এবার সিরিজটা লেখার পর দেখো কি আসছে। প্রথমে কি বলছে জেড, দেখো প্রথমে বলছে তোমার জেড, তারপর কি হচ্ছে ডব্লু, তাহলে জেড তারপর ডব্লু, দেখো ক ঘর গেছে স্যার? +2 ঘর গেছে। তারপর দেখো ডব্লু পর গেছে এস, তাহলে এস গেছে, দেখো ক ঘর গেছে? দেখো 1, 2, 3 ঘর গেছে, তাই তো +3। আমি এখানে লিখে রাখছি, মানে মাঝের গ্যাপটা বলছে, +3 বলবো না, এটা ভুল বলছি, মানে 3 ঘর মাঝে গ্যাপ হচ্ছে, 3 ঘর, +3 বলাটা ভুল হবে। ঠিক আছে, এখানে +3 করলে তবে উত্তর হতো, যাই হোক ঠিক আছে। তো মাঝে 3টে ঘরে গ্যাপ আছে, তারপর দেখো এন আছে, তার মানে এন হচ্ছে কোথায়? এইখানে। দেখো কটা ঘরের গ্যাপ আছে? 1, 2, 3, 4, 4টে ঘরের গ্যাপ আছে। তাহলে এরপর যেটা হবে সেটা কটা ঘরের গ্যাপ হবে স্যার? অবভিয়াসলি 2, 3, 4, তারপরে 5 নম্বর 5টা ঘরের গ্যাপ হবে। বলো কোনটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, তার মানে হচ্ছে এইচ হয়ে যাবে উত্তর, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 ঘর পর, মানে মাঝে 5টা ঘর আছে। ঠিক আছে, ভুল করবে না কিন্তু। চলো 34-35 নম্বর কোশ্চেনটা দেখি, বলছে রাধা সুনিতার চেয়ে ছোট কিন্তু রিতার থেকে বড়, রিতা গীতার থেকে বড়, শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, কে সর্বকনিষ্ঠ, মানে সে কে সব থেকে ছোট সেটা জানতে চাইছে। নিজেরা করো, যারা উত্তর দিয়ে ফেলেছো তাদের ঠিক আছে, যারা দিতে পারোনি দেখে নাও। এটা খুব ট্রিকি ছিল, মানে খুব ট্রিকি বলবো না, নর্মাল ট্রিকি ছিল। তো সুন্দর কোশ্চেন। দেখো কি বলছে, প্রথমে রাধা সুনিতার চেয়ে ছোট, তাহলে আমি রাধা এরকম ভাবে লিখে রাখছি, রাধা সুনিতার থেকে ছোট, তাহলে সুনিতা নিশ্চয়ই বড়, তাহলে রাধাকে তীর মারবে সুনিতা। ঠিক আছে, এইভাবে ভাবো। ঠিক আছে, সুনিতার থেকে রাধার থেকে সুনিতার, হ্যাঁ ঠিকই বলছি, যে রাধা সুনিতার চেয়ে ছোট, সুনিতার থেকে রাধা ছোট। ঠিক আছে, কিন্তু রিতার থেকে বড়, কে বড়? রিতার থেকে বড় কে বড়? রাধার কথাই বলছে, দেখো তাহলে রাধা হচ্ছে রিতার থেকে বড়, তাহলে রিতার থেকে বড় যদি হয় তাহলে রাধা তীর মারবে রিতাকে। ঠিক আছে, বোঝা গেল এইটুকু? ঠিক আছে স্যার। এবার দেখো কি বলছে, বলছে রিতা গীতার থেকে বড়, তাহলে রিতা যে আছে সে গীতার থেকে বড়, তাহলে কে কাকে তীর মারবে? গীতাকে তীর মারবে, তাই না? গীতাকে, তাহলে গীতার থেকে বড় গ্রেটার দেন রিতা। ঠিক আছে, দেবার বলছে দেখো শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, তাহলে এইটা এর মধ্যে দেখো তুমি খাপ খাওয়াতে পারছো না, তাহলে কি আলাদা করে লেখো একটুখানি, পরে তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো শ্যাম যে বলছে সে রিতার থেকে বড়, তাহলে রিতার থেকে বড়, মানে রিতার থেকে বড়
রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, তাহলে রাধার থেকে ছোট, দেখো রাধার থেকে ছোট, তার মানে দেখো এই ক্রাইটেরিয়াটা কোথাও একটা ফিল আপ করছে, হ্যাঁ স্যার মাঝে ফিল আপ করছে, দেখো রাধা আর রিতার মাঝখানে শ্যাম আছে, তাই না? তার মানে এই জায়গাটা কোথাও শ্যাম বসে রয়েছে এদের মধ্যে। এবার তোমাকে জানতে চাইছি যে কে সর্বকনিষ্ঠ, তাহলে শ্যামেরটা প্রয়োজন ছিল না, তোমাকে জানতে চাইছিল সর্বকনিষ্ঠ কোনটা, তাহলে সব থেকে ছোট কে, সব থেকে ছোট দেখো সব থেকে ছোট হচ্ছে গীতা, সবার থেকে দেখো এই ইকুয়েন্সে আসছে গীতা সব থেকে ছোট, যাকে সবাই 3 মারছে, তাহলে গীতা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেন 36 নম্বর কোশ্চেনে যাই। দেখো বলছে এম পি এর পুত্র কিউ ও এর নাতানি নয়, এটা নাতনি হবে, যাই হোক। তারপর হচ্ছে ও আবার পি এর স্বামী, তাহলে এম ও এর কে হয়, মানে এম ও এর কে হয়, ঠিক আছে চলো করা যাক। বলছে এম পি এর পুত্র, তাহলে এম যে আছে সে পি এর পুত্র, পি এর পুত্র, এর সঙ্গে এর পুত্র সম্পর্ক, ঠিক আছে পুত্র, আমি এখানে লিখে দিচ্ছি পুত্র, কার পুত্র, পি এর পুত্র। এবার বলছে দেখো কিউ ও এর নাতনি, তাহলে কিউ আছে একজন, ঠিক আছে, সে ও এর নাতনি, মানে কিউ যে আছে সে হচ্ছে ও এর নাতনি, ও এর মাঝখানে একজন কেউ আছে, তার নাতনি হচ্ছে এইটা, তাই তো? তাহলে এর সঙ্গে সম্পর্ক কে যাচ্ছে, নাতনি, এটা ও, হ্যাঁ এটা বক্স দিয়ে লাগি, বুঝতে পারবে না পরে, তাহলে হচ্ছে নাতনি, ঠিক আছে। আচ্ছা এবার বলছে ও আবার পি এর স্বামী, তাহলে ও আর পি এর মধ্যে রিলেশন কি আছে, ও আর পি এর মধ্যে এরা দুজনের স্বামী স্ত্রী, তাই না? এটা তোমাকে বলেছে। এবার দেখো বলছে এম আর ও তাহলে কে হলো, তাহলে এম আর ও কে হলো, দেখো তাহলে এর যদি বাবা পি হয়, পি এর যদি স্বামী ও হয়, তাহলে এটা এর কে হয়, মা ছেলে সম্পর্ক, দেখো মা, তাহলে এখন একটু ভালো করে দেখে নাও, বলছে এম ও এর কে হয়, তাহলে এম ও এর কে হয়, তাহলে এম ও এর পুত্র হয়, ও এর পুত্র, তাহলে উত্তর কোনটা হবে, অপশন বি হবে উত্তর, এ হবে উত্তর পুত্র, ঠিক আছে। ও এর জানতে চেয়েছে, ও এর থেকে সম্পর্কটা জানতে চেয়েছে, এম এর থেকে ও কে হয় এটা জানতে চাইনি, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যাই। 37 নম্বর কোশ্চেন দেখো, বলছে কোনটি বেমানান নির্ণয় করো, দেখো কি কি দেওয়া আছে, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, শ্রেণীকক্ষ, তোমরা নিজেরা করো, এর থেকে সোজা কোশ্চেন হয় না। হ্যাঁ ঠিকই করছো, যারা শ্রেণীকক্ষ বলছো তারা একদম ঠিক বলছো, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন, কারণটা কি দেখো, চক এটা একটা ইকুইপমেন্ট, পড়াশোনা করার জন্য লাগে, ডাস্টার একটা ইকুইপমেন্ট, আচ্ছা তোমার হচ্ছে উপকরণ, ব্ল্যাকবোর্ডটাও একটা উপকরণ, কিন্তু শ্রেণীকক্ষ একটা উপকরণ হতে পারে না, এর মধ্যে এগুলো সবই থাকে, ঠিক আছে, কিন্তু এটা উপলক্ষ নয়, মানে উপকরণ নয়, ঠিক আছে, শ্রেণীকক্ষ উপকরণ নয়, ঠিক আছে। তুমি আমি চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড দিয়ে আমি তোমাকে এমনি নর্মালি বাইরেও পড়াতে পারি, শান্তিনিকেতন ভেবে দেখো, ঠিক আছে, সেই হিসাবে তোমার অড ওয়ান আউট হয়ে যাবে শ্রেণীকক্ষ, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 38 নম্বর কোশ্চেন দেখো, বলছে এ এর ভ্যালু 2, বি এর মানে বি ইজিক্যাল টু 4 হলে, তাহলে ইন্ডিয়া শব্দটি, মানে এরকম করে ডট করে চলছে, হ্যাঁ একটু ভালো করে খেয়াল রাখবে, বলছে তোমার হচ্ছে ইন্ডিয়া শব্দটির বর্ণমালার কত নম্বর মান হবে, বা মোট কত মান হবে, তাহলে কিভাবে করবো স্যার, দেখো এখানে তোমাকে বলেছে এর মানটা হচ্ছে 2, তার মানে এ বসে রয়েছে আমার কত নম্বর ঘরে স্যার, 1 নম্বর ঘরে, কিন্তু এর ভ্যালু কত বলছি 2, আর বি এর ভ্যালু দেখো বলছে 4, মানে বি বসে আছে 2 নম্বর ঘরে, কিন্তু এর ভ্যালু বলছে 4, তার মানে যে যার ঘরে বসে রয়েছে তার সঙ্গে 2 করে গুণ করলে তার ভ্যালুগুলো বেড়ে যাচ্ছে, দেখো ততগুলো আসছে, এরকমভাবেই পজিশনটা তোমাকে বলে দিয়েছে, পরপর চলছে। তাহলে ইন্ডিয়া শব্দটাকে মোট বর্ণগুলির মোট যোগফলের মানটা কত হবে, তাহলে বলো আই কত নম্বর ঘরে বসে আছে, দেখো দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা 9 নম্বর ঘরে বসে আছে, তাহলে 9 যদি বসে থাকে তাহলে এর সঙ্গে 2 গুণ করলে স্যার কত হবে, 18 হবে, কত গুণে 18, দেখো তারপর এন বসে আছে, দেখো এটা 9 10 11 12 13 14, 14 নম্বর ঘরে, তাহলে 14 সঙ্গে যদি আমি 2 গুণ করি স্যার কত হবে স্যার, 28 হবে, তাহলে 28 হলো। আচ্ছা দেখো ডি বসে আছে, ডি মানে কত স্যার, 4 নম্বর ঘরে, 4 দুগুণে স্যার 8 হবে, তাই তো। তারপর দেখো আই বসে আছে, আই তো এই মাত্র করলাম, 9 দুগুণে 18, দেখো 18, আবার তারপর এ বসে আছে, এ তো বলেই দিয়েছিল 2, তাহলে 2, তাহলে এদের মধ্যে মোট যোগফলটা করলেই আমার উত্তর হবে, তাহলে 18 28 8 18 আর 2 যোগ করলে কত হয়, দেখো দেখো 8 কটা আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 8টে 32, আর 2 আছে 34, 34-এর 4 হাতে থাকলো 3, 3 এর সঙ্গে 1 যোগ 4 5 6 7, তাহলে কত হবে স্যার 74, তাহলে অপশন কোনটা হলো, অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার 74, ঠিক আছে। 38 39 নম্বর কোশ্চেনটা যাই, চলো দেখি। দেখো এই কোশ্চেনটা দেওয়া আছে, তোমাদের এরকম টাইপের কোশ্চেন গ্রুপ সিতে এসেছিল, ওই জন্যই প্রত্যেকবার আমরা এরকম টাইপের একটা কোশ্চেন রাখছি, যাতে তোমাদের ম্যাচিং টাইপের বা পিক্টোরিয়াল যে সিরিজ বলছে সেটা এটাকেই বোঝায়। তো দেখো কিভাবে করব, তোমরা নিজের আগে করো এর উত্তর, যদি হয়ে গিয়ে থাকে তারপর দেখে নাও কি বলছে, এই বক্সটা এই যে ফাঁকা জায়গাটা কি হবে, দেখো এখানে যে সিকুয়েশনটা তোমার ইকুয়েশনটা যে তৈরি হচ্ছে, সেই ইকুয়েশনটা কিভাবে তৈরি হচ্ছে দেখো, তোমার দেখো তোমার হচ্ছে দেখো হ্যাঁ তোমার দেখো 6-এর সঙ্গে যদি আমি
দেখো 6-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে কত হবে, 3 6 18, তাই না? 18, এইটা দেখো 18কে এবার আমি যদি এই 18টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, দেখো 9 আসছে, তাই না? আচ্ছা, দেখো সেম জিনিস এটাতেও ফিল করছে নাকি দেখো। আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম, যেদিকে বড় থাকে সেই দিকে ইকুয়েশন তৈরি হয়, এটাও একটা মাথায় ধরে রাখবে। দেখো 7 তাহলে কি আছে, 7 আর 8 যদি গুণ করি, 27 দেখো 56 হয়, তাই তো? 56কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে স্যার কত হবে স্যার, 28 হবে। দেখো 28 এখানে বসে আছে, তাহলে আমি যেটা ধরছি সেটা ঠিকঠাক ধরছি এই ক্ষেত্রে। তাহলে সেম জিনিস এটার ক্ষেত্রে কি হবে বলো, তাহলে 5-এর সঙ্গে স্যার 6-এর গুণ, 5 6 30, আর 30কে কি করবো স্যার, 2 দিয়ে ভাগ করে দেবো স্যার, কত হবে স্যার 15। তাহলে উত্তর কোনটা হলো স্যার 15, অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। 15 হচ্ছে তোমার ওই বক্সে বসবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। আজকে শেষ কোশ্চেন, এই সেটেরও শেষ কোশ্চেন। দেখো কিভাবে বলছে, যদি 2 গুণিতক 3 তোমার হচ্ছে 49 হয়, 5 গুণিতক 6 তোমার হচ্ছে 25 36 হয়, ঠিক আছে, 1 গুণিতক 9 তোমার হচ্ছে 180 হয়, 81 হয়, তাহলে 4 গুণিতক 7 তোমার কত হবে। এটা ভালো করে বোঝো, আমি একটা জায়গায় একটা ক্লু দিয়ে ফেলেছি অলরেডি যখন এইটা পড়ছিলাম, ঠিক আছে, তোমরা অলরেডি বুঝে গেছো, আর যারা বুঝতে পারোনি তারা দেখে নাও কিভাবে করবে। তো কিভাবে করা আছে দেখো, দেখো 3 দুগুণে স্যার 6 হয়, তাহলে 49 তো হয় না, কিন্তু দেখো হয়েছে কিভাবে, দেখো 2 এর স্কোয়ার করলে কত হয় স্যার 4, আর 3 এর স্কোয়ার করলে কত হয় স্যার 9, দেখো পাশাপাশি বসে রয়েছে এই দুটো, দেখো 49, এই দুটো ভ্যালু পাশাপাশি বসে রয়েছে। দেখো এইগুলো লজিক্যাল রিজনিং, এগুলো তুমি ওরকমভাবে আইডিয়া করতে পারবে না, ঠিক আছে। তো 5-এর স্কোয়ার দেখো, 5 5 25, আর 6-এর স্কোয়ার 36, দেখো তাহলে 1-এর স্কোয়ার 1, আর 9-এর স্কোয়ার 81, তাহলে তুমি বলো 4-এর স্কোয়ার কত হবে স্যার 16, আর 7-এর স্কোয়ার স্যার কত হবে 49। দেখো 16 49 কোথায় বসে আছে স্যার, অপশান এ তে বসে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার 16 49। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে তোমাদের এই ছিল 40টা কোশ্চেন। তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের মানে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা প্রত্যেকেই চেষ্টা করো, এগুলো নিজেরা চেষ্টা করো, এবং তারপর সলিউশনগুলো দেখে নাও, এবং কত স্কোর হলো তোমার সেটা কিন্তু অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে বলো, তাতে আমরা ইন্সপিরেশন পাবো আরও কীরকমভাবে তোমাদের ট্রিকি বা অন্যরকম কিছু কোশ্চেন আনা যায় কিনা, এবং যদি কোনো সাজেশন থাকে তোমাদের বা কোনো যদি কমেন্ট থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে বলতে পারো। আর এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নেবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক, থ্যাংক ইউ, বাই।